আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা ভেক্টরের ডট গুণন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ভেক্টরের ক্রস গুণন নিয়ে আলোচনা করব। তো গত ক্লাসে আমরা যেটা দেখেছিলাম যে কোন দুইটা ভেক্টরের যদি আমি ডট গুণন করি সেই ক্ষেত্রে আমি স্কেলার রাশি পাই। আজকে আমরা যে ভেক্টরের ক্রস গুণন নিয়ে আলোচনা করব, দুইটা ভেক্টরের ক্রস গুণন করলে আমি মেইনলি যেটা পাবো সেটা হলো একটি ভেক্টর রাশি। ঠিক আছে? তো এই ভেক্টর রাশি যে পাবো এখন এটা কিভাবে পাবো, তো সেটাই চলো আজকে আলোচনা করব এবং আজকে বেশ কিছু ম্যাথও করব। চলো শুরু করি। তো ধরে নাও এইদিকে একটা ভেক্টর গেছে এ এবং এইদিকে ধরে নাও একটা ভেক্টর গেছে বি। হ্যাঁ, তো তাদের যদি মধ্যবর্তী কোণ আলফা হয়, তো আমি ডট গুণনের ক্ষেত্রে যেটা বলেছিলাম যে ডট গুণন হলো এ ডট বি সমান এ বি কজ আলফা, যেখানে এ হলো এ ভেক্টরটার মান, বি হলো বি ভেক্টরটার মান এবং কজ আলফা হলো তাদের মধ্যবর্তী কোণের কোসাইন। তো ক্রস গুণনটা আসলে কি হবে? ক্রস গুণনটাও এটার সাথে অনেকটা সিমিলার, জাস্ট কজ এর জায়গায় সাইন বসে। তো আমি এইটাকে প্রকাশ করতে পারি এ ক্রস বি এভাবে, যেখানে আমার ভেক্টরটা হইলো এ ক্রস বি ইকুয়াল এ বি সাইন আলফা, মানে আলফা কোণের সাইন, এবং এ বি হলো এ আর বি এর মান এবং একটি ইটা ক্যাপ, মানে এ ক্রস বি হইলো এ বি সাইন আলফা ইটা ক্যাপ। এ দ্বারা বুঝাই এ ভেক্টরের মান, বি দ্বারা বুঝাই বি এর মান, এবং আমি যেহেতু বলছি যে ক্রস গুণনের মাধ্যমে আমরা একটা ভেক্টর রাশি পাই, তো তার মানে আমার এইটা যদি একটা ভেক্টর রাশি হতে হয়, সাপোজ এই ভেক্টর রাশিকে ধরলাম আর, তো আর ভেক্টরের মান তো আমি পাইছি কি এ বি সাইন আলফা, এই টার্মটুকু আমার মান নির্দেশ করে না? এ বি সাইন আলফা মেইনলি হলো আমার ক্রস গুণনে প্রাপ্ত মান, কিন্তু ভেক্টর রাশির তো মানের সাথে দিকও আছে। আমার দিকটা নির্দেশ করার জন্য একটি একক ভেক্টর পাওয়া দিতে হয়। তো একক ভেক্টর ইটা হইলো আমার দিক নির্দেশক একক ভেক্টর, দিক নির্দেশক একক ভেক্টর। ঠিক আছে? তো আমার এইখানে একটা দিক আছে, এটা দ্বারা আমার দিক নির্দেশ করে, এই টার্মটা দ্বারা মান নির্দেশ করে, তার মানে আমি যেটা পাবো ক্রস গুণনের মাধ্যমে এটা একটা ভেক্টর রাশি। ঠিক আছে? তো এখন আমাকে বুঝতে হবে যে আমি তো মান বের করলাম, দিকটা আসলে কোন দিকে হবে, আমাকে দিকটা বের করতে হবে। তো দিকটা কিভাবে নির্ধারণ করতে পারি? দিকটা নির্ধারণের জন্য আমাকে আগে খেয়াল রাখতে হবে যে এ ভেক্টর এবং বি ভেক্টর, হ্যাঁ, এই দুইটা ভেক্টর একটা নির্দিষ্ট তলের মধ্যে আবদ্ধ থাকবে এবং তাদের লব্ধিও একটি নির্দিষ্ট তলের মধ্যে আবদ্ধ থাকবে। যেমন আমার যদি একটা তল ধরে নিই, সাপোজ এটা একটা তল বা সারফেস। ঠিক আছে? এই সারফেসে, এই সারফেসের উপরই সাপোজ এই দিকে গেছে তোমার এ ভেক্টরটা এবং এই সারফেসের উপরেই আরেকটা ভেক্টর গেছে, যেটা ধরে নাও বি ভেক্টর। ঠিক আছে? অবশ্যই এদের লব্ধি ভেক্টরটা ওই একই তলে অবস্থিত হবে, যেটা হলো আর ভেক্টর ধরে নিলাম। তো সেটা কি সামান্তরিক সূত্র মেনে আমার লব্ধি ভেক্টরটা পাবো না? এই যে আর ভেক্টর, সাপোজ এটা হলো লব্ধি ভেক্টর। তো এই তিনটা ভেক্টরই কিন্তু একটি তলের মধ্যে অবস্থিত, কিন্তু আমি যদি এ ক্রস বি করতে যাই, সাপোজ এ আর বি এর মধ্যবর্তী কোণ হলো আলফা। হ্যাঁ, এ ক্রস বি এর ক্ষেত্রে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে দিকটা নির্ধারণের জন্য একটি নীতি আছে, যেটি হলো ডান হাতি স্ক্রু নীতি। ডান হাতি স্ক্রু নীতি। ঠিক আছে? ডান হাতি স্ক্রু নীতিটা কি? এটা একটা মজার নীতি, মানে নামটা শুনেই বুঝতে পারছো যে ডান হাতি স্ক্রু মানে কি। ডান হাতে একটা স্ক্রু ধরতে হবে। তো স্ক্রু দ্বারা আমরা কি করি? যে কোনো পেরেককে, মানে পেরেক গাঁথি বা পেরেক বের করি না? তো এখন আমি যদি ডান হাতি স্ক্রু ধরে যদি আমি সাপোজ, খেয়াল করো, এইখানে সাপোজ আমি এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে কৌণিক সরণ ঘটালাম আলফা। হ্যাঁ, এই যে
সাপোজ দেখায় তোমাকে যে এটা এ ভেক্টর এবং একই তলে আছে বি ভেক্টর এবং আমি এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে গেলাম আলফা কোণ পরিমাণ। হ্যাঁ, তো আমার যদি কৌণিক সরণটা এইরকম আলফা হয় মানে এ থেকে বি এর দিকে, বা ধরে নাও এটা কি বলে, এটা হলো মানে অ্যান্টি ক্লকওয়াইজ, সেক্ষেত্রে আমার কিরকম হবে? তুমি যদি একটা পেরেক সাপোজ, সরি, স্ক্রু নাও। হ্যাঁ, যে একটা স্ক্রু, এটা হলো একটা পেরেক। ধরো না একটা কাঠের তক্তার উপর পেরেকটা রাখা আছে। হ্যাঁ, যে একটা পেরেক গাঁথা আছে। তো পেরেকটা যে গাঁথা আছে এখানে, তো আমি যদি স্ক্রুটাকে এই বরাবর ঘুরাই তাহলে কি হবে? আমার পেরেকটা উপরের দিকে উঠে আসবে না? পেরেকটা তো উপরের দিকে উঠে আসবে, তার মানে আমার পেরেকের ডিরেকশনটা কোন দিকে নির্দেশ করছে? উপরের দিকে না? সিমিলারলি আমার এ ক্রস বি ক্ষেত্রে যদি আলফাটা আমি এ ভেক্টর থেকে বি এর ভেক্টরের দিকে বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাই, এক্ষেত্রে আমার যে ক্রস গুণন ভেক্টরটা পাবো, সেই ভেক্টরটার ডিরেকশন হবে এই বরাবর, তাদের উল্লম্ব বরাবর। মানে এটা একটা যদি সাপোজ তল হয়, এই তলের উল্লম্ব বরাবর পাবো আমি আর ভেক্টর, যেখানে আর ইকুয়ালস আমি লিখতে পারি এ ক্রস বি। ঠিক আছে? এটা হলো কখন? যখন আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমি যখন ঘোরাবো, তখন আমার যে ক্রস গুণনের দিক সেটা হবে তল থেকে উপরের দিকে। ঠিক আছে? তল থেকে উপরের দিকে নির্দেশ হবে বা তল থেকে বের হতে চাইবে। যেমনটা দেখি আমরা পেরেকটা স্ক্রু ঘোরানোর ফলে উপরের দিকে বা তক্তা থেকে বের হতে চাচ্ছে। ঠিক আছে? এইটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ এর ক্ষেত্রে। ক্লকওয়াইজ এর ক্ষেত্রে কি হবে? ক্লকওয়াইজ এর ক্ষেত্রে যদি আমি দেখি যে এ একটা ভেক্টর, হ্যাঁ, বি আর একটা ভেক্টর, ২ টা ভেক্টর কিন্তু একই তলের মধ্যে অবস্থিত। এটা তোমায় খেয়াল রাখতে হবে। এবং এই ক্ষেত্রে আমি সাপোজ যে আলফা কোণটা নিবো, ওইটা হলো বি ভেক্টর থেকে এ ভেক্টরের দিকে আমি ঘুরাবো। হ্যাঁ? বি ভেক্টর থেকে এ ভেক্টরের দিকে আমি আলফা কোণটিকে ঘুরাবো। খেয়াল বা ধরতে পারো যে আমার মানে ঘূর্ণনটা হচ্ছে বি ভেক্টর থেকে এ ভেক্টরের দিকে। তো সেক্ষেত্রে আমি ক্রস গুণনটা কিভাবে নির্ধারণ করব? সিমিলার, তুমি একটা স্ক্রু নাও। স্ক্রুটাকে একটা মানে পেরেকের সাথে কানেক্ট করে রাখো, যেটা একটা তক্তার উপর আছে। হ্যাঁ? এই যে এটা একটা তো স্ক্রুটাকে যদি তুমি এই দিকে ঘোরাও, এই দিকে মানে এই বরাবর যদি ঘুরাও, তার মানে কি এটা ক্লকওয়াইজ ডিরেকশন না? বা ঘড়ির কাঁটার দিকের ডিরেকশন না? তো ক্লকওয়াইজ ডিরেকশন হলে কি হবে? তুমি যদি একটা স্ক্রুকে এই দিকে ঘোরাও, তাহলে কি আমার স্ক্রুটা পেরেকটা আমার নিচের দিকে গাঁথতে চাইবে না? তো পেরেকটা যদি নিচে দিয়ে গাঁথতে চায়, তাহলে আমার পেরেকটার ডিরেকশন কোন দিকে নির্দেশ করছে? নিচের দিকে না? সেম আমার এই ক্ষেত্রেও যদি বি ভেক্টর থেকে এ ভেক্টরের দিকে আমি আলফা কোণ ঘুরাই বা ক্লকওয়াইজ যদি আমি কোণ ঘুরাই, সেক্ষেত্রেও আমার যে ডিরেকশনটা হবে নিচের দিকে বা তলের নিচের দিকে ভেদ করবে, এরকম। বুঝেছো? আমার যদি এটা তল হয়, তলের নিচের দিকে এভাবে নির্দেশ করবে। ঠিক আছে? এইটা গেল আমার ডিরেকশন, যে আমার ক্রস গুণনের ডিরেকশনটা কোন দিকে হবে আসলে। তো এখন আসো, চলো আমরা দেখি যে মানে কিছু সিনারিও আছে, কোণ ভিত্তিক সিনারিও আছে, যে আমার কোণ কত ডিগ্রি হলে কি হয়, আলফা মান 0 ডিগ্রি হলে আমার কি ধর্ম প্রদর্শন করে, বা আলফা মান 90 ডিগ্রি হলে কিরকম প্রদর্শন করে, ওটা চলো আমরা দেখি। তো আমার সূত্রটা কি ছিল? এ ক্রস বি ইজ ইকুয়াল এ বি সাইন আলফা ইটা ক্যাপ। ইটা ক্যাপটা মেইনলি হলে যে আর যে ভেক্টরটা না, আর ভেক্টরটা কিন্তু ডিরেকশন নির্দেশ করছে। ডিরেকশন মানে হইলো আমার এই টোটালটার ভ্যালু হইলো এ ক্রস বি যে ভেক্টর, ওইটার মডুলার। হ্যাঁ, এবং ইটাটা হলে আমার এক ইউনিট একটা ভেক্টর, এক ইউনিটের একক ভেক্টর। বুঝেছো? সাপোজ এটা যদি আমার ইটা হয়, তাহলে এইটা হবে আমার এ ক্রস বি এর মডুলার ইন্টু ইটা। ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখো, মানে নর্মাল ভেক্টর।
ইটাটা জাস্ট আমার দিক নির্দেশ করছে। এখন এখানে দেখো আমার a ক্রস b সমান কি ab sin আলফা ইটাকে। এখন যদি আলফার মান যদি আমি 0 ডিগ্রি ধরি, তার মানে কি sin আলফার মান কত? sin আলফার মান তাহলে হবে কি 0 না? তো 0 হইলে কি হবে? a ক্রস b এর মান কত হবে? তো a ক্রস b আমি কত পাবো? 0, তাই না? a ক্রস b যদি 0 হয় তার মানে কি? আমার এই দিকে হলো a ভেক্টর, সিমিলার তাদের মধ্যবর্তী কোণ কিন্তু 0 ডিগ্রি। তার মানে আমার এই দিকেই হবে আবার b ভেক্টর। তার মানে কি এই দুইটা ভেক্টর পরস্পরের সমান্তরাল বা পরস্পরের উপরিপাতিত না? বা একই দিক নির্দেশ করছে না? এই ক্ষেত্রে আমি বলবো a ও b ভেক্টর দ্বয় পরস্পরের সমান্তরাল। বলবো যে a এবং b পরস্পর সমান্তরাল। ঠিক আছে? এবার আলফার মান যদি 90 ডিগ্রি হয়, আলফার মান 90 ডিগ্রি হলে কি সাইন আলফার মান কত হয়? 1। তার মানে আমি এই ক্ষেত্রে লিখতে পারি a ক্রস b ইজ ইকুয়ালস ab সাইন 90 ডিগ্রির মান কত? 1 এবং ab ইটাকে। ঠিক আছে? এটা হলো আমার ab হলো তার মান এবং ইটা হলো তাদের দিক নির্দেশক। আচ্ছা, তো আমার তাহলে আমি যদি বলি যে a ক্রস b এটার মান তাহলে কত হবে? ab। এবং তুমি খেয়াল করো আমার আলফার ভ্যালু কিন্তু 0 ডিগ্রি থেকে পাইয়ের মধ্যে হতে হবে বা 180 ডিগ্রির মধ্যে হতে হবে। তো 0 থেকে আলফার মান যদি 0 থেকে 180 ডিগ্রির মধ্যে হয়, তার মানে আমার সাইন আলফার মান কি -1 থেকে 1 এর মধ্যে হতে হবে না? -1 থেকে 1 এর মধ্যে যদি হয়, এই ক্ষেত্রে আমি কত পাইছি? 1। তার মানে এবি আমার সর্বোচ্চ মান না? আমার আলফার মান যদি 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে আমি কিন্তু সর্বোচ্চ ভ্যালুটা পাবো। ঠিক আছে? এটা হলো ম্যাক্সিমাম ভ্যালু এবং সরি, এটা হলো আমার ম্যাক্সিমাম ভ্যালু। হ্যাঁ? এবং এক্ষেত্রে আমি বলতে পারি এ এবং বি পরস্পর লম্ব। ঠিক আছে? আবার আলফার মান যদি 180 ডিগ্রি হয়, সেক্ষেত্রেও তোমার সাইন আলফার মান কত? 0। তো এই ক্ষেত্রেও আমার a ক্রস b এটা পাবো আমি 0। ঠিক আছে? সরি, 0 ডিগ্রি না। এক্ষেত্রেও আমার a ও b পরস্পর সমান্তরাল। ঠিক আছে? এখানে আমি বলতে পারবো সমান্তরাল, কিন্তু আমার আলফার মান যদি 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে আমার এইদিকে যদি a ভেক্টরটা হয়, তার অপোজিট দিকে আমার b ভেক্টর না? তার মানে কি তারা সমান্তরাল এবং বিপরীতমুখী। ঠিক আছে? বিপরীতমুখী। ঠিক, এইটা হলো আমার আলফার মানের উপর নির্ভর করে আমার তাদের ক্রস গুণনটা কিরকম হবে সেইটা। ঠিক আছে? এখানে বুঝতে পারছো যে আমার ২ বার কিন্তু আমার 0 আসছে। একবার যখন সমান্তরাল এবং একইমুখী, আচ্ছা একইমুখী লিখে দিই, একইমুখী এবং একবার সমান্তরাল এবং বিপরীতমুখী। এই ২ ক্ষেত্রে। ঠিক আছে? তো নেক্সট পেজে যাই। এবার ভেক্টর গুণনের কিছু ধর্ম আছে। তো লিখি এখানে ভেক্টর গুণনের ধর্ম। আচ্ছা? তো ভেক্টর গুণনের ধর্মের ক্ষেত্রে প্রথমটি হইল P ক্রস Q is equals to minus Q ক্রস P। আচ্ছা, এটা মনে হচ্ছে না যে আর একটু হইলে বিনিময় যোগ্যতা হয়ে যেত? যেমন ডট গুণনের ক্ষেত্রে বলেছিলাম যে P ডট Q is equals Q ডট P। এটা তো ডট গুণনের ক্ষেত্রে বলেছিলাম যে বিনিময় যোগ্যতা খাটে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমার বিনিময় যোগ্যতা খাটে না। কেন? খেয়াল করো, আমার P যদি একটা ভেক্টর হয় এই বরাবর, Q যদি একটা ভেক্টর হয় এই বরাবর, তাহলে আমি P ক্রস Q মানে কি বুঝাই আসলে?
পি ক্রস কিউ মানে বোঝায় পি ভেক্টর এবং কিউ ভেক্টর থেকে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে সেইটার ঘূর্ণন হবে পি থেকে কিউ বরাবর। ঠিক আছে? আর অ্যাঙ্গেলটা ডিরেকশন হবে পি থেকে কিউ বরাবর। তো পি থেকে কিউ বরাবর যদি আমি ঘুরাই এভাবে, তো তার মানে আমার ডান হাতি স্ক্রু বরাবর, মানে sorry, ডান হাতি স্ক্রু নীতি অনুযায়ী আমি কি বলতে পারি, আমার ভেক্টর যেটা ক্রস গুণনের যে ডিরেকশন সেইটা তাদের উল্লম্ব বরাবর উপরের দিকে হবে না? তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরে, এটা তো অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে তার ডিরেকশনটা কি হবে, তল থেকে উপরের দিকে তো বের হচ্ছে, এরকম একটা কিছু বোঝাবে। এইটার ডিরেকশন যদি পি ক্রস কিউ হয়, হ্যাঁ, আবার যদি আমি এইখানে দেখাই পি ভেক্টর, এটা হলো কিউ ভেক্টর, তো আমি এখন বলছি যে কিউ ক্রস পি। কিউ ক্রস পি মানে কি, কিউ ভেক্টর থেকে পি ভেক্টরের দিকে আমার অ্যাঙ্গেলটা ঘুরবে, বা ক্লকওয়াইজ এখানে আমার অ্যাঙ্গেলটা ঘুরবে। তো ক্লকওয়াইজ যদি অ্যাঙ্গেলটা ঘুরে সেক্ষেত্রে আমার ক্রস গুণনের ডিরেকশনটা কোন দিকে হবে, তাদের নিচের দিকে হবে না? কারণ আমার স্ক্রুটা কি, স্ক্রুটা তো আমার যদি এমনে ঘুরে, এই বরাবর যদি ঘুরে, স্ক্রুটা কি নিচের দিকে চাপ দিবে না, পেরেকটা নিচের দিকে গাঁথবে না? ওই জন্য আমার এই ক্ষেত্রে হবে পি ক্রস কিউ এর ডিরেকশন, সরি সরি পি ক্রস কিউ না, এটা হলো কিউ ক্রস পি এর ডিরেকশনটা হবে নিচের দিকে। এখন দেখো, একটা ভেক্টর যদি কিউ ক্রস পি পি নিচের দিকে হয়, তো ওইটা যদি আমি নেগেটিভ করি, নেগেটিভ মানে কি, বিপরীত করা না? তো এটার বিপরীতটা কি হবে আসলে, এইটাকে আমি রিপ্রেজেন্ট করতে পারি না এইভাবে যে এইটার উলম্ব বরাবর যদি আমি কিউ ক্রস পি এর সাথে মানে তুলনা করে আমি লিখতে চাই, তার মানে কি, জাস্ট ডিরেকশনের জন্য আমার মাইনাস কিউ ক্রস পি লিখতে হবে না, বা একটা মাইনাস অ্যাড করতে হবে না? কারণ আমি জানি কোনো সংখ্যাকে, সংখ্যা রেখে কি, কোনো সংখ্যা রেখাকে -1 দ্বারা যদি গুণ করি, -1 দ্বারা গুণ করলে তোমার ডিরেকশনটা কি 180 ডিগ্রি পরিমাণ ঘুরে যায়। বুঝেছো? কোনো কিছুকে -1 দ্বারা গুণ করলে তার ডিরেকশনটা 180 ডিগ্রি পরিমাণ ঘুরে যায়। তো এখন দেখো, আমার এইখানে ছিল কিউ কিউ ক্রস পি এবং এইখানে পাইলাম -1 দ্বারা গুণ করে মাইনাস কিউ ক্রস পি। তো মাইনাস কিউ ক্রস পি আর এইখানে যে পি ক্রস কিউ, দুইটা সেম না? তাদের মান কিন্তু সেম, কারণ মান হবে তাদের কি পি কিউ সাইন আলফা, এটা তো আমি শিওর। হ্যাঁ, কিন্তু তাদের ডিরেকশনটা এখন সেম হয়ে গেছে না, কারণ আমি এখানে একটা মাইনাস অ্যাড করেছি তাই। তাদের ডিরেকশন যেহেতু সেম হয়েছে, তার কারণে আমি লিখতে পারি যে পি ক্রস কিউ ইজ ইকুয়ালস মাইনাস কিউ ক্রস পি। বুঝেছো? কারণ তাদের এই ক্ষেত্রে মানও সেম, ডিরেকশনও সেম। কিউ ক্রস পি করলে আমার ডিরেকশনটা সেম তো না, ওই জন্য আমি একটা মাইনাস গুণ করতে হয়েছে। তো এটা হলো প্রথম ধর্ম। পরের ধর্মে যাই। পরের একটি ধর্ম হইল আই ক্রস আই ইজ ইকুয়াল জে ক্রস জে ইজ ইকুয়াল কে ক্রস কে। আচ্ছা খেয়াল করো তো এই ক্ষেত্রে কি হইতে পারে ক্রস গুণনটা। আমার তো সূত্র হইলো এ ক্রস বি মানে এ বি সাইন আলফা ইটাকে, যেখানে ইটাকে একটা ডিরেকশন নির্দেশক। তো এখন দেখো তো, আমার আয়ত একক ভেক্টর, এই ভেক্টর এককগুলোর মান কত, মানে একক ভেক্টরের মান কত হয়, 1 না? তার মানে কি 1 গুণন 1 গুণন, দুইটা ভেক্টর তো সেম, তার মানে তাদের ডিরেকশনটাও সেম, দুইটাই আই ভেক্টর। তো তাদের মধ্যবর্তী কোণ কত, আলফা, আলফার ভ্যালু কত, 0 ডিগ্রি না? সাইন জিরোর মান তো 0। তো আমার পার্টিকুলারলি কি থাকে এখানে, আই ক্রস আই ইকুয়ালস জে ক্রস জে ইকুয়ালস কে ক্রস কে ইজ ইকুয়ালস 0। ঠিক আছে? এটা হলো এদের ধর্ম। আরেকটা জিনিস, আমার এখানে যে ক্রস গুণনের এই সূত্র কাজে লাগিয়ে আরো কিছু লিখতে হবে, সেটা হইলো তোমার আই ক্রস জে। সাপোজ আই ক্রস জে, এটা দ্বারাই তোমাকে উদাহরণ দেখাই। আমার এইটা এক্স অ্যাক্সিস, এইটা হইলো ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। হ্যাঁ, এক্স অ্যাক্সিস বরাবর বরাবর কোন ভেক্টর, আই ভেক্টর। ওয়াই অ্যাক্সিস বরাবর কোন ভেক্টর, জে ভেক্টর। তাদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি না?
তো আমি এখানে i ক্রস j মানে কি করেছি? i ভেক্টর থেকে j ভেক্টরের দিকে আমি অ্যাঙ্গেলটা ঘুরাইছি না? এই যে এখানে যে i ভেক্টর, এটা তো i ভেক্টর। i ভেক্টর থেকে j ভেক্টরের দিকে আমার কোণটা ঘোরানো হয়েছে। i ভেক্টর থেকে j ভেক্টরের দিকে যদি কোণটা ঘোরাই, এই পুরোটা তো একটা তল। মানে x আর y অ্যাক্সিস মিলে একটা তল গঠন করেছে। তল গঠন করলে কি হয়? সাপোজ আমি যদি এই বরাবর যদি i ভেক্টরটা লিখি এবং এই বরাবর যদি j ভেক্টরটা লিখি, তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। হ্যাঁ? তো এভাবে করে ঘুরালে কি হবে? তার উলম্ব বরাবর আমার একক ভেক্টরটা পাবো না? তার মানে কি এখানে i ক্রস j থেকে তাদের উলম্ব বরাবর কি আছে? z অ্যাক্সিস বরাবর। তাদের তলের উলম্ব বরাবর z অ্যাক্সিস বরাবর কোন ভেক্টরটা থাকে? k ভেক্টরটা না? তার মানে আমি লিখতে পারি না যে i ক্রস j ইকুয়ালস 1 গুণন 1 গুণন সাইন তাদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি এবং তাদের যে আয়ত একক ভেক্টর বা দিক নির্দেশক যে ভেক্টর ইটা ক্যাপ, ইটা ক্যাপের জায়গায় আমি এখানে কোন দিক বরাবর আমার মেইনলি স্ক্রু ডান হাতি স্ক্রু নীতি অনুযায়ী ক্রস গুণনের ডিরেকশন বোঝাচ্ছে জেড অ্যাক্সিস বরাবর। তো আমি এখানে ইটার বদলে এইটা লিখতে পারি না, কে ক্যাপ লিখতে পারি না ইটা ক্যাপের বদলে, কারণ যেহেতু জেড অ্যাক্সিস বরাবর একক ভেক্টর চাইছে আমি তো লিখতেই পারি। তো তাহলে আমি কি পাই আসলে? আই ক্রস জে ইকুয়ালস কে। বুঝেছো? মানে আমার যে দুইটা আয়ত একক ভেক্টরের ক্রস গুণন হবে তাদের অপর মানে অবশিষ্ট যে আরেকটা দিক আছে এক্স ওয়াই জেড, সাপোজ এক্স ওয়াই এর যদি আমি আয়ত একক ভেক্টরে ক্রস গুণন করি তাহলে অবশিষ্ট এই অ্যাক্সিস কোনটা থাকে? জেড অ্যাক্সিস। তো জেড অ্যাক্সিস এর আয়ত একক ভেক্টর কি? কে, কে ক্যাপ। তো আমি এটা এভাবে লিখতে পারি। এইখানে কিছু বিষয় আছে আমি আই ক্রস জে ইকুয়াল কে কেন লিখলাম? নেক্সট পেজে যাই আমি বুঝাই। আমার এটা যদি আই ক্যাপ হয়, এটা যদি সাপোজ জে ক্যাপ হয়, হ্যাঁ, আমি ধরে নিলাম ওইদিকে হলো ওয়াই অ্যাক্সিস, এদিকে এক্স অ্যাক্সিস এবং এইদিকে ওয়াই অ্যাক্সিস। তাহলে তাদের আই ক্রস জে করার ফলে কি হবে? আমার অ্যাঙ্গেলটা এইদিকে না 90 ডিগ্রি, অ্যাঙ্গেলটা যদি এইদিকে হয় তার মানে কি আমার এইদিকে হবে কে ক্যাপ। এটা তো আমি জানি কারণ এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস যে তিনটাই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পরস্পরের সাথে আছে এবং আমার ক্রস গুণনটার যে গুণফল সেটা মেইনলি অপর দুইটা ভেক্টর যে তলে আছে তার উলম্ব বরাবরই হয়। আমি যদি এখানে জে ক্রস আই করতাম, সাপোজ অ্যাঙ্গেলটা আমি ঘুরিয়ে করলাম এই বরাবর, লিখলাম আমি জে ক্রস আই। জে ক্রস আই এর ক্ষেত্রে কি হয়? জে ক্রস আই এর ক্ষেত্রে আমার কোন দিকেই আমি ক্লকওয়াইজ ঘুরাইছি না? তো যদি আমি ক্লকওয়াইজ ঘুরিয়ে থাকি তাহলে আমার ডিরেকশনটা কোন দিকে হবে? নিচের দিকে হবে না ডান হাতি স্ক্রু নীতি অনুযায়ী? তো নিচের দিকে উপরের দিকে যদি আমার কে ক্যাপ হয় তার অপোজিট ডিরেকশনের আমি আয়তাকার ভেক্টরকে কি লিখতে পারি? মাইনাস কে ক্যাপ লিখতে পারি না? কারণ ওইদিকে যদি পজিটিভ এক্স অ্যাক্সিস হয়, সরি পজিটিভ জেড অ্যাক্সিস অ্যাক্সিস হয় তার অপোজিটেই কি নেগেটিভ জেড অ্যাক্সিস। তাই আমি জে ক্রস আই কে কিন্তু আমি কে লিখবো না, জে ক্রস আই কে আমার লিখতে হবে মাইনাস কে কে। তুমি এটাকে এভাবেও বুঝাতে পারো যে জে ক্রস আই মানেই তো ওই যে যে প্রথমে যে সূত্রটা দেখাইলাম যে মাইনাস আই ক্রস জে। হ্যাঁ, তো আই ক্রস জে আমি কি পেয়েছিলাম? কে ক্যাপ পেয়েছিলাম না? তো মাইনাস আই ক্রস জে তাহলে কি হবে? মাইনাস কে ক্যাপ। তো দুভাবেই তুমি লিখতে পারো জে ক্রস আই ইকুয়ালস মাইনাস কে। তো আমার নর্মালি ক্ষেত্রে কি হয়? নর্মালি ক্ষেত্রে হয় যে কি আই ক্রস জে ইজ ইকুয়ালস কে, সিমিলার জে ক্রস কে। আমার সিকোয়েন্সটা হলো আই, সরি আই, তারপর জে, তারপর কে। দেন আমি আবার আসবো কে থেকে আই এ। হ্যাঁ, তো আমার আই ক্রস জে এর ক্ষেত্রে যদি আমি বলি কে, তাহলে আমি লিখবো জে ক্রস কে এর ক্ষেত্রে কি আই। ঠিক আছে? আবার আমি লিখতে পারি কে ক্রস আই। কে ক্রস কে ক্রস আই এর ক্ষেত্রে আমি কি লিখবো? জে। বুঝেছো? আমার এইটা হলো সিকোয়েন্স।
মানে i ক্রস j এর ক্ষেত্রে হবে k, j ক্রস k এর ক্ষেত্রে হবে i, k ক্রস i এর ক্ষেত্রে হবে, সরি এখানে আমি ভুল লিখেছি, k ক্রস i এর ক্ষেত্রে হবে j। ঠিক আছে? আমার এই ক্ষেত্রে যদি এরকম হয় তো আমি এটা লিখতে পারি না, j ক্রস i এর ক্ষেত্রে কি হবে, মাইনাস কে, j ক্রস, সরি, k ক্রস j এর ক্ষেত্রে কি হবে, মাইনাস i। আবার i ক্রস k এর ক্ষেত্রে কি হবে, মাইনাস j। তাই না? আমার মেইনলি এই যে এইখানে যে সিকোয়েন্সটা আছে i j k a, এই সিকোয়েন্সটা ভালো করে মনে রাখতে হবে, তাহলে আমি আর এমসিকিউর ক্ষেত্রে ভুল যাবে না। বা i ক্রস j হলে যে k হয়, আবার j ক্রস k এর ক্ষেত্রে যে i হয়, বা k ক্রস i এর ক্ষেত্রে যে j হয়, এটা আমার ভুল যাবে না। তোমার যদি সন্দেহ মনে হয় তাও তুমি এইভাবে করে অ্যাঙ্গেল খাটিয়ে খেয়াল করতে পারো যে আমার এটা পজিটিভ অ্যাক্সিসের দিকে যাচ্ছে না নেগেটিভ অ্যাক্সিসের দিকে যাচ্ছে। পজিটিভ অ্যাক্সিসের দিকে গেলে তোমার সামনে পজিটিভ সাইন আসবে, এবং নেগেটিভ অ্যাক্সিসের দিকে গেলে সামনে একটা নেগেটিভ সাইন থাকবে। ঠিক আছে? আরো কিছু জিনিস আছে তোমার, এগুলো হলো যেমন দুইটা সেম ভেক্টরের মান কিন্তু জিরো, বা তাদের ভেক্টরের ভ্যালুই হলো জিরো। কেন? কারণ তাদের মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি। এখন সাইন জিরোর মান কত? সাইন জিরোর মান তো জিরো হয়। সেই জন্য আমার এই ক্ষেত্রে হয় a ক্রস a ইকুয়াল জিরো। এবার a ডট a সমান কি পেয়েছিলাম? স্কেলার রাশি পেয়েছিলাম না, a ডট a ইকুয়াল a স্কোয়ার, এই ক্ষেত্রে এটা না। আরো কিছু হইলো তোমার a এবং b, হুম, a এবং b এর মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে, তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে কি a ক্রস b কে আমি কি লিখতে পারি? এ বি সাইন 90 ডিগ্রি না? আমি তারপর তাদের মান জানতে চাইলাম, তাই আমি কোনো ভেক্টর বা দিক নির্দেশক ভেক্টর লিখলাম না। তো এ বি সাইন 90-র মান কত? এ বি। আমার এইটা অনেক সময় জানতে চাইতে পারে, এবং এটা দ্বারা তোমাকে বুঝতে হবে যে আমি যে ক্রস গুণনটা নির্দেশন মানে পেলাম, যে ক্রস গুণন পেলাম, এটা এ ভেক্টর এবং এটা বি ভেক্টর, সরি, এইটা হলো বি ভেক্টর। হ্যাঁ, তাদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, আমার উলম্ব বরাবর যেহেতু ক্রস গুণনের মানে গুণফলটা পাওয়া যায়, তার মানে আমার তলের সাথেই আমার তাদের ক্রস গুণনটা হবে 90 ডিগ্রি। মানে আমার এ এবং বি যে তল ক্রিয়েট করবে, তার সাথে তাদের ক্রস গুণনটা 90 ডিগ্রি ক্রিয়েট করবে। আলটিমেটলি আমার তিনটা ভেক্টরই পরস্পরের লম্ব হইল না? এ ভেক্টর তো বি ভেক্টরের লম্ব, এবং এ ভেক্টরেও বি ভেক্টর যে তলে আছে সে তলের সাথে তাদের ক্রস গুণফলের আছে লম্ব অবস্থায়। তার মানে আলটিমেটলি কি, তিনটা ভেক্টরই কিন্তু পরস্পর লম্ব। মানে এখানে এ লম্ব আমি বি যেমন লিখতে পারি, এ লম্ব আমি এ ক্রস বিও লিখতে পারি, সরি, এ লম্ব এ ক্রস বিও লিখতে পারি। আবার আমি এটাও লিখতে পারি, বি লম্ব এ ক্রস বি। ঠিক আছে? মানে এরা ভেক্টর ত্রয় পরস্পরের উপর লম্ব। আচ্ছা, আমার বি ক্রস এও কিন্তু আমার লম্ব হয়, বুঝেছো? জাস্ট ডিরেকশনটা নিচের দিকে, ডিরেকশনটা জাস্ট আমার নিচের দিকে। ঠিক আছে? বি ক্রস এ। তো দেখি নেক্সট পেজে, আচ্ছা নেক্সট পেজে ম্যাথ আছে, দেখি আরো কিছু বোঝাইতে হবে। আমি একটা নিউ স্লাইড অ্যাড করি, দুইটা করি। এখন আসি তোমার ভেক্টরের রিপ্রেজেন্টেশনটা কিরকম হইতে পারে। এ ভেক্টরকে যদি আমি এভাবে লিখি যে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড
কে ক্যাপ, হ্যাঁ? আবার বি ভেক্টরকে এভাবে লিখতে পারি যদি বিএক্স আই ক্যাপ প্লাস বিওয়াই জে ক্যাপ প্লাস বিজেড কে ক্যাপ। প্রশ্নে যদি এরকম তোমার ভেক্টর দেওয়া থাকে আই জে কে দ্বারা, তো সেক্ষেত্রে তুমি মানে তাদের ক্রস গুণনটা কেমনে করবো? ডট গুণনের ক্ষেত্রে তো বলেছিলাম যে ডট গুণন হবে এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। হ্যাঁ, ক্রস গুণনের ক্ষেত্রে আমার গুণফলটা হইলো এরকম, এ ক্রস বি কে তুমি এইভাবে রিপ্রেজেন্ট করবা। এই যে আমরা নির্ণায়কের যে ম্যাথ করেছিলাম না, এটা অনেকটা সেম, নির্ণায়কের আকারেই প্রকাশ করতে হয়। তো প্রথমেই লিখতে হয় আয়ত একক ভেক্টর গুলোকে আই জে কে, তারপরে লিখতে হয় আমি প্রথম যে ভেক্টরটা নিয়েছিলাম তার সহগগুলো। তো আই এর নিচে আই এর সহগে বসবে এক্স, জে এর নিচে জে এর সহগ এ ওয়াই, কে এর নিচে কে এর সহগ এ জেড। তারপরে বসবে সেকেন্ড ভেক্টরটা। তো সেকেন্ড ভেক্টরটার ক্ষেত্রে কি বিএক্স বিওয়াই বিজেড। ঠিক আছে? তো আমার এ ক্রস বি ভেক্টর যদি এভাবে মানে দেওয়া থাকে, এ আর বি দুইটা ভেক্টর এভাবে দেওয়া থাকে, তো তাদের ক্রস গুণফল আমি এই সূত্রের মাধ্যমে বের করব। ঠিক আছে? তো তাদের ক্রস গুণফল যদি আমি এই সূত্রের মাধ্যমে বের করি, এই ক্ষেত্রে খেয়াল করো কি হয় আসলে। এখানে আই ক্যাপ আছে না? তো আই ক্যাপ শুরুতে আমি লিখবো। আই ক্যাপ শুরুতে লিখলে কি হবে? আমার এইটা সারিবাদ কলাম বাদ, তাহলে আমার গুণ হবে কিসে? এ ওয়াই বি জেড এবং বি ওয়াই এ জেড এর মধ্যে। আমি এটা এভাবে লিখতে পারি না যে এ ওয়াই বি জেড, এই যে এরকম এ ওয়াই বি জেড মাইনাস বি ওয়াই এ জেড। ঠিক আছে? এটা হলো আই ক্যাপের ক্ষেত্রে। তারপর জে ক্যাপের জন্য আমি কি লিখতে পারি? জে ক্যাপের জন্য এর সারিবাদ কলাম বাদ। তো সারিবাদ আর কলাম বাদ যদি হয়ে যায়, তো জে এর জন্য তো আমার উল্টা হয়, মানে নিচ থেকে উপরের দিকে যেতে হয়, তারপর উপর থেকে নিচের দিকে আসতে হয়। এক্ষেত্রে কি হয়? জে ক্যাপ বিএক্স এ জেড মাইনাস এ এক্স বি জেড। এবং কে ক্যাপের ক্ষেত্রে কি? এর সারিবাদ এবং কলাম বাদ। তো সারি এবং কলাম বাদ থাকলে কি থাকে? এ এক্স বি ওয়াই মাইনাস বি এক্স এ ওয়াই। এক্ষেত্রে লিখতে পারি কে ক্যাপ এ এক্স বি ওয়াই মাইনাস বি এক্স এ ওয়াই। আচ্ছা, এরকম। তো সাপোজ এখন এটা তো আমি পেলাম ক্রস গুণফল, ক্রস গুণফলের মান এইটা। প্রশ্নে যদি আমার বলে যে এ এবং বি তোমার পরস্পর সমান্তরাল, হ্যাঁ, তোমার প্রশ্নে বলতেই পারে যে তোমার ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল। তো আমার কন্ডিশনে যদি বলে এ এবং বি পরস্পর সমান্তরাল, এখন সমান্তরাল যদি হয় সেক্ষেত্রে আমি বলেছিলাম না যে এ ক্রস বি এইটার ভ্যালু জিরো, এ ক্রস বি এর ভ্যালু যদি জিরো হয় তার মানে কি আমার এই পুরো টার্মটা, এইখানে যে আমি পুরো টার্মটা পাইলাম এইটার ভ্যালু জিরো হয়ে যাবে না? এইটার ভ্যালু জিরো মানে কি আমার আয়ের আই ক্যাপের যে সহগ এটাকেও জিরো হইতে হবে, জে ক্যাপের যে সহগ সেটাকেও জিরো হইতে হবে, কি ক্যাপের যে সহগ সেটাকেও জিরো হইতে হবে। তো আই ক্যাপের সহগকে যদি আমি জিরো বলি তাহলে আমি কি লিখতে পারি? এ ওয়াই বি জেড মাইনাস বি ওয়াই এ জেড ইজ ইকুয়াল জিরো। মানে আমি এটা পক্ষান্তর করে কি লিখতে পারি? এ ওয়াই বি জেড ইজ ইকুয়াল বি ওয়াই এ জেড। তো এখান থেকে আমি এভাবে লিখতে পারি না যে এ ওয়াই বাই বি ওয়াই ইজ ইকুয়াল এ জেড বাই বি জেড। তো এ ওয়াই বাই বি ওয়াই ইজ ইকুয়াল এ জেড বাই বি জেড, এটা মানে কি? এ ওয়াই বি ওয়াইটা কি? এ ওয়াই হইলো তোমার এ ভেক্টরের ক্ষেত্রে জে ক্যাপের যে সহগ সেইটা, বি ওয়াই কি? বি ভেক্টরের ক্ষেত্রে জে ক্যাপের সহগ। আবার এ জেড বি জেড কি?
Az হইলো ভেক্টরের ক্ষেত্রে কে ক্যাপের সহগ এবং bz হলো বি ভেক্টরের ক্ষেত্রে কে ক্যাপের সহগ। আমি সাপোজ আই ক্যাপের টার্ম তো হিসাব করলাম, জে ক্যাপেরটাও হিসাব করি। তো জে ক্যাপেরটাও তো জিরো হতে হবে। তো জে ক্যাপেরটা যদি জিরো হইতে হয়, তার মানে কি bx az মাইনাস ax bz না? তাহলে কি এখান থেকে আমি লিখতে পারি না ax বাই bx ইজ ইকুয়াল az বাই bz? তো দেখো আমার কিন্তু একটা মানে কমন সিনারিওতে আসছে যে এখানে কি আই ক্যাপের সহগ এবং এই ক্ষেত্রে কি আই ক্যাপের সহগ কিন্তু দুইটা দুই ভেক্টরের। এই ক্ষেত্রে কে ক্যাপের সহগ, এই ক্ষেত্রেও কে ক্যাপের সহগ কিন্তু দুইটা দুই ভেক্টরের। তো আমি এই দুইটা সমীকরণকে মার্জ করে এভাবে লিখতে পারি না এক্স বাই বি এক্স ইজ ইকুয়াল এ ওয়াই বাই বি ওয়াই ইজ ইকুয়াল এ জেড বাই বি জেড। এটা লিখতে পারি তো? তো এটা মানে কি আসলে আমার উপরে আছে কি, উপরে আছে এ এর মানে আয়ত একক ভেক্টরের সহগগুলো, হ্যাঁ, আর এ এর এ ভেক্টরের সহগগুলো এবং নিচে আছে আমার বি ভেক্টরের সহগগুলো, ঠিক আছে? তো এইটা কখন হবে? যখন এই যে এই পুরা এ এবং বি ভেক্টরটা পরস্পর সমান্তরাল হবে। তো এইটাই হলো একটা স্পেশাল কন্ডিশন, এটার ভিত্তিতে ম্যাথ আসতে পারে। তো পরবর্তীতে আমি ম্যাথ গুলো করবো, আমি এটা জেনে রাখো এই কন্ডিশনটা। এখন আসি হলো ক্ষেত্রফলের বিষয়ে। আমার ক্রস গুণনের ক্ষেত্রে কিন্তু মানে ক্ষেত্রফল অনেক ভালোভাবে জড়িত। মানে আমি সাপোজ এ একটা ভেক্টর, হ্যাঁ, এবং বি একটা ভেক্টর নিলাম, তাদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তো আমি এ আর বি নিয়ে একটা সামান্তরিক অঙ্কন করতে পারি না? এটা তো সামান্তরিক অঙ্কন করতে পারি, তাই তো? তো এই সামান্তরিক যদি অঙ্কন করি, সাপোজ এই সামান্তরিকটা হলো এইটা, হ্যাঁ, যার এই বাহু হইলো এ, এই বাহু হইলো বি এবং এই মধ্যবর্তী কোণটা হলো আলফা, হ্যাঁ। আমার এই সামান্তরিকের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি আমি ক্রস গুণনের মাধ্যমে। কি করে? আমি কি সূত্রটা কি লিখেছিলাম? এ ক্রস বি মানে কি এ বি সাইন আলফা ইটা ক্যাপ। আমি যদি জাস্ট মানটা জানতে চাই, তো এ ক্রস বি এর মানটা কি? এ বি সাইন আলফা না? তো এখন খেয়াল করো এ বি সাইন আলফাটা কি? আমি যদি এই বিন্দু থেকে এ এর উপর একটা লম্ব অঙ্কন করি, এই ত্রিভুজটা আমি এখানে সাপোজ নিয়ে আনলাম কেটে, এটাই ধরে নাও এই যে এই ত্রিভুজটা। তো এই ত্রিভুজটার এখানে কি, এটা হলো বি, এটার মান তো আমি জানি বি, মধ্যবর্তী কোণ আলফা। ত্রিকোণমিতিক সূত্রানুসারে সাইন আলফা কি? সাইন আলফা সাপোজ এই বাহুটাকে আমি ধরলাম ডি, এই লম্বটাকে ধরলাম ডি, সাইন আলফা তাহলে কি হয়? ডি বাই বি না? তার মানে কি ডি ইকুয়ালস বি সাইন আলফা। ডি ইকুয়ালস আমার এখানে কি বি সাইন আলফা। তো ডি ইকুয়ালস যদি বি সাইন আলফা হয়, এটা ধরে নিলাম ডি, এবং আমার এই কর্ণ ধরে নাও এইটা, কর্ণ ধরে নাও এইটা। তো আমার পুরো সামান্তরিকের ক্ষেত্রফল মানে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল না? তো সামান্তরিকের ক্ষেত্রফল আমি কি লিখতে পারি? সামান্তরিকের ক্ষেত্র সমান কি ওই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমি 2 আগে গুণ দিয়ে রাখলাম, যেহেতু এই যে এই এই ত্রিভুজটা এবং এই যে এই ত্রিভুজটা, হ্যাঁ, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফলই হবে এইটা। তো ওই জন্য আমি সামান্তরিকের ক্ষেত্রফল লিখতে পারি 2 গুণন ত্রিভুজের ক্ষেত্রফল। এখন ত্রিভুজের ক্ষেত্রফলটা কত এখানে? আমি ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি? হাফ। ত্রিভুজের ক্ষেত্রফল মানে এই যে হাফ গুণন ভূমি। ভূমি এখানে কোনটা? ভূমি আমার এ না? তো ভূমি লিখলাম এ।
কারণ উচ্চতা কোনটা? উচ্চতা কি? উচ্চতা আমি কি পাইছি? ডি। ডি না আমি এটা আমার উচ্চতা না আমি লম্ব। ভূমির উপর লম্বই তো উচ্চতা। তো আমার এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি? এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি? হাফ গুণন এ গুণন ডি। তো এই বাহুও তো এ। তো এর ক্ষেত্রেও আমি পাবো হাফ গুণন এ গুণন ডি। তো ত্রিভুজের ক্ষেত্রফলটা আমি কি লিখতে পারি এখানে? 2 ইনটু হাফ গুণন এ গুণন ডি। আচ্ছা আমি ডি এর ভ্যালু এখানে কত পাইছি? ডি ইকুয়ালস বি সাইন আলফা না? তো আমার এই 2 আর 2 তো কাটাকাটি। থাকে কি এখানে? এ এবং ডি এ কে আমি রিপ্লেস করে লিখতে পারি বি সাইন আলফা। আচ্ছা আমি এখানে কি পাইছিলাম? এখানে আমি এ বি সাইন আলফা পাইছিলাম না? আবার এখানেও দেখো এ বি সাইন আলফা। মানে এটা হলো এ ক্রস বি গুণনের মান। তার মানে আমার কোন সামন্তরিকের সন্নিহিত বাহু, আমার এই যে এ এবং বি, হ্যাঁ, এ এবং বি এরা কিন্তু সামন্তরিকের সন্নিহিত বাহুদ্বয়। হ্যাঁ, তো আমার যদি সন্নিহিত বাহুদ্বয় দেওয়া থাকে, সন্নিহিত বাহুদ্বয় যদি দেওয়া থাকে, ভেক্টরের ফর্মেই দেওয়া থাকবে, তো সেক্ষেত্রে আমি ক্রস গুণন করে তাদের যে মান পাবো সেটাই আমার সামান্তরিকের ক্ষেত্রফল নির্দেশ করে না? সামান্তরিকের ক্ষেত্রফল তো নির্দেশ করে, তাই তো? তো আমার যদি দুইটা ভেক্টর দেওয়া থাকে, সাপোজ আমার এ ভেক্টর একটা কিছু দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, এবং বলবে যে এই এবং বি হলো সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু, তো তখন তোমাকে বলবে যে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। তো তুমি কি করবে? জাস্ট তাদের ক্রস গুণন করে নিবা এবং ক্রস গুণনের মানটা বের করে ফেলবা। ঠিক আছে? তাহলে পাবো তুমি সামান্তরিকের ক্ষেত্র। আচ্ছা খেয়াল করো, সাপোজ আমি যদি বলি যে আমি সামান্তরিকের ক্ষেত্রফল না, আমি ত্রিভুজের একটা ক্ষেত্রফল জানতে চাই, যেখানে ত্রিভুজের দুইটা বাহু দেওয়া আছে, জাস্ট ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু দেওয়া আছে। তো এ ভেক্টর দ্বারা ধরে নাও এই বাহু এর বাহুর দৈর্ঘ্য হলো এ, এটা সাপোজ একটা বি ভেক্টর যার মধ্যে হচ্ছে কোন আলফা এ ও বি এর। তো বি ভেক্টরের মান কত? বি। তো আমি এইখানে যেটা পাইলাম যে হাফ ইন্টু এ ইন্টু ডি এবং ডি ইন্টু বি সাইন আলফা, মেইনলি আমি যে এই পার্টটুককে কেটে এইখানে নিয়ে এসেছি। এইটা তো একটা ত্রিভুজ, তো আমি যদি বলি এই ত্রিভুজের ক্ষেত্রফল কত, তো এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণ উচ্চতা না, হাফ গুণন এ ইন্টু ডি, যেখানে ডি হইলো এটার এই যে উচ্চতা ডি। এই ক্ষেত্রে আমি কি লিখতে পারি? হাফ এ বি সাইন আলফা সমান হাফ এই যে এ ক্রস বি। ঠিক আছে? এইটা হইলো আমার যদি কোনো ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু দেওয়া থাকে ভেক্টর ফর্মে, হ্যাঁ, দুইটা সন্নিহিত বাহু এ ও বি যদি দেওয়া থাকে কোনো ত্রিভুজে, তো এই সূত্র খাটিয়ে আমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো এইভাবে। ঠিক আছে? এই সূত্রটাও মাথায় রাখতে হবে, এই সূত্রটাও মাথায় রাখতে হবে। আরেকটা আছে, ওইটা হলো সাপোজ আর ছাড় একটা নতুন পেজ অ্যাড। ঠিক আছে? আচ্ছা এই যে এখানে দেখো, উম, যদি তোমার দুইটা মানে ভেক্টর দেওয়া থাকে এবং ওই দুইটা ভেক্টরকে বললো যে একটি সামান্তরিকের দুইটি কর্ণ, সাপোজ এটা একটা সামান্তরিক, আচ্ছা কালার চেঞ্জ করে ফেলি, সাদা, এইটা একটা সামান্তরিক, হ্যাঁ, যার এই যে এইখানে একটা কর্ণ দেওয়া আছে, এটা হলো এ ভেক্টর, এবং এইখানে আরেকটা কর্ণ দেওয়া আছে, হ্যাঁ, এটা হলো বি ভেক্টর। এরা এই দুইটা কিন্তু ভেক্টর, হ্যাঁ, এবং আমি ধরে নিলাম তাদের মধ্যবর্তী কোণ আলফা। তো আমার যদি তোমার দুইটা সামান্তরিকের দুইটি কর্ণ দেওয়া থাকে, এই ক্ষেত্রেও কিন্তু আমার সামান্তরিকের ক্ষেত্রফল হবে, সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন এ ক্রস বি। এক্ষেত্রে এ এবং বি কিন্তু সন্নিহিত বাহু না,
এ এবং বি হইলো আমার দুইটা যে কর্ণ, সামান্তরিকের যে দুইটা কর্ণ, সেই দুইটা কর্ণ জাস্ট। ঠিক আছে? তো সামান্তরিকের ক্ষেত্রফল আমি এভাবেও বের করতে পারবো যখন কর্ণ দেওয়া থাকবে। খেয়াল করো এখানে কিন্তু হাফ আছে, যেখানে আগের সূত্রে কিন্তু হাফ ছিল না। তো হাফ কেন? এটা হইলো তোমার সাপোজ, আচ্ছা এটা বুঝাতে গেলে টাইম লাগবে, এটা আমি অফলাইনে বুঝিয়ে দিবনি। তো আসলে মেইনলি কি আমার এইটার ক্ষেত্রফল আসে 1/8 AB sin আলফা। কেন আসে? আমার যদি এইটাকে বি ধরি, মানে এইটা যদি বি হয়, তাহলে এইটাকে আমি লিখতে পারি না, এই যে এই লম্বটাকে লিখতে পারি না বি সাইন আলফা, যার ভূমি কি এ। কিন্তু আমার সরি সরি ভুল হয়েছে এখানে। আমার টোটালটার দৈর্ঘ্য তো বি, টোটালটার দৈর্ঘ্য যদি বি হয় তাহলে আমি এইটুকুকে কি লিখতে পারি, হাফ বি। আবার এইখানেও তো টোটালটার দৈর্ঘ্য এ, তো আমার এই ত্রিভুজের এইটুকুর দৈর্ঘ্য কত? এইটুকুর দৈর্ঘ্য জাস্ট হাফ এ না? তো জাস্ট এ বি এর জায়গায় এখানে হাফ এ এবং বি এর জায়গায় হাফ বি। ঠিক আছে, হাফ এ হাফ বি সাইন আলফা। এবং যেহেতু একটা ত্রিভুজ, তো ত্রিভুজের সূত্র শুরুতে তো একটা হাফ আছে। হাফ এ হইলো আমার ভূমি, ভূমি, এবং হাফ হাফ বি সাইন আলফা হইলো হইলো উচ্চতা। এবং এই হাফ হইলো সূত্রের হাফ। তো আমার টোটালটা কত আসে? 1/8 এ বি সাইন আলফা। এটা গেল জাস্ট আমার এই ক্ষেত্রফলটুকু, এইটুকু। কিন্তু এরকম 4টা পার্ট আছে না? 4টা পার্ট আছে। তো প্রত্যেকটা পার্টেরই কিন্তু ক্ষেত্রফল সেম। বুঝেছো? প্রত্যেকটা পার্টেরই ক্ষেত্রফল সেম। কেন? কারণ আমার এইটুকুর দৈর্ঘ্যও হলো হাফ বি, আবার এইটুকুর দৈর্ঘ্য তো আমি বললামই হাফ এ। আবার এখানে মধ্যবর্তী কোণ কত? এখানে মধ্যবর্তী কোণ কিন্তু আলফা না, 180 মাইনাস আলফা। তো সাইন 180 মাইনাস আলফাও যা, জাস্ট সাইন আলফাও তা। তো ঘুরে ফিরে এইখানেও আসে হাফ এ বি সাইন আলফা করে 1/8 এ বি সাইন আলফা। ঠিক আছে? তো টোটাল এরকম যেহেতু 4টা পার্ট, এই 4টা পার্টের জন্য আমার সামনে জাস্ট 4 গুণন 1/8 এ বি সাইন আলফা হয়, যার দরুন পাই আমি হাফ এ বি সাইন আলফা সমান হাফ এ ক্রস বি। ঠিক আছে? এই কারণে। তো এইটা হলে এভাবে আমি সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে পারি যদি আমার এ এবং বি দ্বারা সামান্তরিকের দুইটি কর্ণ নির্দেশ করে। ঠিক আছে? তো আমার থিওরি পার্ট গুলো গেল, এখন চলো সামনে আগে ম্যাথ করি কিছু। ম্যাথ অনেকগুলোই আছে। দেখো এই ম্যাথটা কি বলে। এখানে বলেছে কি এ ও বি এর মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি হলে দেখাও যে এ ডট বি ইজ ইকুয়ালস এ ক্রস বি এর মান। এ ক্রস বি কিন্তু একটা ভেক্টর আছে, এখানে মডুলাস চিহ্ন দ্বারা কিন্তু বুঝিয়েছে তার মান, কারণ আমি এ ডট বি এর মাধ্যমে একটা স্কেলার রাশি পাই। তো কি এ, এ একটা ভেক্টর এবং বি আরেকটা ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ যদি 45 ডিগ্রি হয়, হ্যাঁ, মধ্যবর্তী কোণ যদি 45 ডিগ্রি হয়, তাহলে আমি এ ডট বি মানে এ বি কজ আলফা। তো এ বি কজ আলফার জায়গায় কজ 45 ডিগ্রি, কজ 45 এর মান কত? এ বি ইন্টু 1/√2। কজ 45 এর মান কিন্তু 1/√2। ঠিক আছে? আবার এ ক্রস বি, এ ক্রস বি এর যদি শুধু আমি মান নির্দেশ করতে চাই, এ ক্রস বি মানে কি? এ বি সাইন আলফা না? এ বি সাইন আলফা মানে কি সাইন 45। আর আমার তো এখানে ইটা টিটা বসবে না, যেহেতু আমি শুধু মান নির্দেশ করতে চাইছি। তো এ বি সাইন 45 মানে কি? সাইন 45 এর মানও কিন্তু আমার 1/√2। ঠিক আছে? তার মানে এক্ষেত্রেও আমার আছে এ বি ইন্টু 1/√2। তার মানে আমার cos 45 ডিগ্রি ইকুয়াল সাইন 45 ডিগ্রি হওয়ার কারণে আমার এইটা লিখতে পারি যে এ ডট বি ইজ ইকুয়ালস এ ক্রস বি এর মান। ঠিক আছে? আবার এমনও বলতে পারে যে এ ডট বি
ইকুয়ালস এ ক্রস বি হইলে দেখাও যে তাদের মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি। এভাবে করে ঘুরিয়েও ম্যাথটি আসতে পারে। সেক্ষেত্রে কি করবা? কিছুই না। জাস্ট এ ডট বি মানে কি? এ বি কস আলফা। আবার এ ক্রস বি মানে কি? মানে এ ক্রস বি এর মান কি? এ বি সাইন আলফা না? তো ওইদিকে হলো এ বি ক্রস আলফা, এদিকে হলো এ বি সাইন আলফা। এ বি তো কাটে। হ্যাঁ? এখন সাইন আলফার নিচে কস আলফাটাকে আমি নিয়ে আনি। তাহলে থাকে কত? ট্যান আলফা। এই ডান পাশে থাকে ট্যান আলফা এবং বাম পাশে থাকে কত? 1, শুধু 1। এখন ট্যান আলফার মান কত হলে 1 হয়? ট্যান 45 এর মান 1 না? তাই আমি এখানে লিখতে পারি ট্যান আলফা ইকুয়ালস ট্যান 45 ডিগ্রি। অতএব আলফা ইকুয়ালস 45 ডিগ্রি। তো এই ম্যাথটা ২ ভাবেই আসতে পারে। মানে প্রমাণও করতে বলতে পারে, আবার কোণের মানও নির্ণয় করতে বলতে পারে। তো যেকোনোটাই চাইতে পারে। তো চলো নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথ দেওয়া আছে, একটি সামান্তরিকের ২ টি সন্নিহিত বাহু বরাবর ২ টি ভেক্টর। ওই যে আমি একটু আগে যে জিনিসটা করাইলাম, তোমার সন্নিহিত বাহু কি? এইটা একটা বাহু এ ভেক্টর। তো এ ভেক্টর কত দেওয়া আছে? 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ। হ্যাঁ, আরেকটা বাহু দেওয়া আছে সন্নিহিত বাহু। ওই বি ভেক্টরটার মান কত? বি ভেক্টরটার মান হইল 5i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 3k ক্যাপ। এখন বলেছি এই সামান্তরিকটির ক্ষেত্রফল। তো এই যে এ এবং বি ভেক্টর মিলে আমি একটা সামান্তরিক বানাতে পারি না? যে এই সামান্তরিক, এই সামান্তরিকের আমার ক্ষেত্রফলটা জানতে চেয়েছে। তো আমি আগের স্লাইডে কি দেখিয়েছিলাম যে মানে যদি কোনো সামান্তরিকের ২ টা সন্নিহিত বাহু দেওয়া থাকে, তো সেক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্রফলটা কি? সামান্তরিকের ক্ষেত্রফলটা হবে, সামান্তরিকের ক্ষেত্রফল সমান a ক্রস b এর মান। ঠিক আছে? যদি আমার a এবং b সন্নিহিত বাহুদ্বয় হয়। তো আমার a ক্রস b টা আমি কিভাবে নির্ধারণ করব? আমি সাপোজ এই পাশে লিখলাম a ক্রস b। ঠিক আছে? a ক্রস b মানে কি? যে আমি যে সূত্র দেখাইলাম যে শুরুতে লিখতে হবে i ক্যাপ, j ক্যাপ, k ক্যাপ। এবার লিখতে হবে আমি শুরুতে কোন ভেক্টরটা লিখেছি? a ভেক্টর। তো a ভেক্টরের সহগগুলো কি কি? 2, 3, 1। তারপর লিখতে হবে বি ভেক্টরের সহগ। তো বি ভেক্টরের সহগগুলো কি কি? 5, 1, 3। ঠিক আছে না? এবার জাস্ট আমার ওই যে নির্ণায়কের মতো করে জাস্ট গুণগুলো করতে হবে। তো আমি যদি শুরুতে লিখে i ক্যাপের হিসাব ধরি, তো i ক্যাপের ক্ষেত্রে কি হবে? এইখানে না ৩ গুণ ৩, ৩ গুণ ৩ বিয়োগ ১ গুণ ১, বা আমি ডিরেক্ট লিখতে পারি ১। হ্যাঁ? তারপর থাকে কি? জে ক্যাপ। জে ক্যাপের ক্ষেত্রে কি? এর সারি কলাম বাদ দিলে এবং এই ক্ষেত্রে যেহেতু মাঝখানে, সেহেতু এটার জন্য উল্টা দিকে গুণটা হবে। তার মানে কি? 5 গুণ 1 মাইনাস 2 গুণ 3। তারপর কে ক্যাপ। কে ক্যাপের ক্ষেত্রে কি লিখতে পারি? 2 গুণ 1 মাইনাস 5 গুণ 3। তো আমার আল্টিমেটলি কি থাকে এখানে? আই ক্যাপের ক্ষেত্রে। এখানে ৩ থেকে ৯ বিয়োগ ৮, ১ সমান কি? ৮। তার মানে 8 আই ক্যাপ প্লাস এখানে ৫ বিয়োগ ৬ মানে এখানে থাকে মাইনাস জে ক্যাপ। আর এই ক্ষেত্রে কি থাকে? ২ বিয়োগ ৩ ৫ ১৫। হ্যাঁ, তো ২ বিয়োগ ১৫ মানে কি? -১৩। তার মানে -13 কে ক্যাপ। তো এইটা পেলাম আমি A ক্রস B। আমার সামান্তরিকের ক্ষেত্রফলটা কি? A ক্রস B এর মান, A ক্রস B এর মান তার মানে কি? 8, সরি, তার মানে হলো 8 i ক্যাপ মাইনাস j ক্যাপ মাইনাস 13 k ক্যাপ। এটার মডুলাস মান। মানে কি? আমার √8 স্কয়ার প্লাস -1 স্কয়ার প্লাস -13 স্কয়ার। তো এটা আমি হিসাব করলে কি পাই দেখি?
এটার হিসাব করলে পাই আমি 3√26, ঠিক আছে? 3√26, তো 3√26 ইউনিট, ঠিক আছে? যেহেতু আমি এটা একটা মান পেলাম, তো এটা জাস্ট ইউনিট লিখে আমি এটাকে ছেড়ে দেবো। তো এইটা হলো আমার সামান্তরিক ক্ষেত্রফল। এভাবে করে জাস্ট মানটা বের করতে হবে। হইলো? তো চলো নেক্সট ম্যাথে যাই। এখানে বলছে এ ভেক্টর এবং বি ভেক্টর দুইটা দেওয়া আছে এবং জানতে চাইছে এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। তো এখন দেখো, এ ভেক্টর এবং বি ভেক্টর দেওয়া আছে এবং এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। পরস্পর সমান্তরাল হওয়ার ক্ষেত্রে কি বলেছিলাম তোমার, এ ক্রস বি এর ভ্যালু কত, 0 হইতে হবে না? তো আমি আগে শুরুতে এ ক্রস বি টা বের করে নিই। তো এ ক্রস বি টা কি হবে আমার, শুরুতে আমি আগে বের করি এ ক্রস বি। এ ক্রস বি মানে আমি শুরুতে লিখবো আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, তারপর লিখবো 1 - 3 5। আর এখানে বি এর ক্ষেত্রে সহগ কি কি আছে, আই আই ক্যাপের সহগ হলো এম, জে ক্যাপের সহগ হলো 6 এবং এখানে হলো -10। এখন আমি নর্মাল জাস্ট গুণটা করি। আই ভেক্টরের ক্ষেত্রে হলো -3 গুণ -10 মানে কি 30, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তার মানে 30 মাইনাস 6 গুণ 5 মানে আবার -30। আচ্ছা গেল, এবং এখন আমি লিখবো জে ক্যাপের ক্ষেত্রে। জে ক্যাপের ক্ষেত্রে হলো 5m, 5m মাইনাস 1 ইন্টু -10 মানে 5m মাইনাস -10, ঠিক আছে? কে ক্যাপের ক্ষেত্রে আমি বলতে পারি 6 মাইনাস, এইদিকে কি আছে, এইদিকে আছে -3m, ঠিক আছে? তার মানে আমার থাকে কত, আয়ের টার্ম তো 30 -30 করলে তো 0 হয়ে যায়। জে এর ক্ষেত্রে কি থাকে 5m প্লাস 10 জে, এবং কে এর ক্ষেত্রে থাকে প্লাস 6 প্লাস 3m কে ক্যাপ, ঠিক আছে? তো আমি কি বলেছিলাম, এই ভেক্টরটাকে আমার কি হইতে হবে, 0 হইতে হবে, কারণ 0 হলে আমার সাইন আলফার মান কি হয়, 0 হয় না। তো সাইন আলফার মান যদি 0 মানে কি, মধ্যবর্তী কোণ তো 0 ডিগ্রি, আর 0 ডিগ্রি হলেই ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হইতে পারে। তো আমার আলটিমেটলি ক্রস গুণনটা হইতে হবে 0। ক্রস গুণনটা এই ক্ষেত্রে যদি 0 হইতে হয়, তার মানে কি জে ক্যাপের সহগ এবং কে ক্যাপের সহগ দুইটাকেই 0 হইতে হবে, বুঝেছো? তো জে ক্যাপের সহগকে আমি 0 করি, সাপোজ 5m প্লাস 10 ইজ ইকুয়াল 0। তার মানে এম এর ভ্যালু কত, -10/5 সমান -2। আচ্ছা এই ক্ষেত্রেও কি আমার -2 আসে, দেখো তো। এক্ষেত্রেও দেখো 6 প্লাস 3m ইকুয়ালস 0, তার মানে m ইকুয়ালস -6/3 সমান -2। দেখো দুই ক্ষেত্রে কিন্তু আমার -2 এসেছে, বুঝেছো? দুই ক্ষেত্রে আমার -2 আসবেই, কারণ আমার ম্যাথে আমার প্রমাণই করতে বলেছে যে m এর মান কত হলে ভেক্টরদের পরস্পর সমান্তরাল হবে, বুঝেছো? যদি এখন আমার পরস্পর সমান্তরাল না হইতো, তাহলে আমি এই কন্ডিশনটা খাটাইতে পারতাম না যে a ক্রস বি ইকুয়ালস 0। যেহেতু সমান্তরাল হইতে হবে, সেজন্য আমি লিখতে পারবো a ক্রস বি ইকুয়ালস 0। তো এভাবে আমি m এর মান কত পেয়েছি, -2। তো এটাই হলো আমার অ্যান্সার। এমসিকিউর ক্ষেত্রে কি করবা, তাহলে এমসিকিউতে এই ম্যাথটা দিল, হ্যাঁ। তো আমি শুরুতে একটা সূত্র শিখেছিলাম না, যে ax বাই bx ইকুয়ালস ay বাই by ইকুয়ালস az বাই bz। এটা আমি শিখেছিলাম না, এটা কোন ক্ষেত্রে হয়, যখন তারা পরস্পর সমান্তরাল এবং তাদের ক্রস গুণফলটা হবে 0। তো এই ক্ষেত্রে দেখো কি হয়, এই ক্ষেত্রে আমি সাপোজ i এর সহগগুলো কি লিখবো, a ভেক্টরের ক্ষেত্রে কিন্তু 1 এবং b ভেক্টরের ক্ষেত্রে কি m, এবং এই ক্ষেত্রে কি লিখবো, জে ভেক্টরের ক্ষেত্রে মানে a ভেক্টরের ক্ষেত্রে জে ক্যাপের সহগ কত -3, এবং কি মানে বি ভেক্টরের জে ক্যাপের সহগ কত 6।
দেখো আমি এই পার্টটুকু থেকে কিন্তু m এর ভ্যালু বের করে ফেলতে পারবো। তার মানে কি m এর ভ্যালু কত? 6/-3 মানে কি? -2। মানে আমার আল্টিমেটলি যেভাবেই করো উত্তর আসবে। তবে এই প্রসেসটা মেইনলি এমসিকিউর ক্ষেত্রে কাজে লাগাতে হয়। রিটেনে এরকম করলে বোর্ড পরীক্ষায় মার্ক দিবে না। রিটেনের জন্য এভাবে করেই করতে হবে। তো এটা মানে এর ধরনের ম্যাথ অনেক আসে বোর্ড পরীক্ষায়, অ্যাডমিশন সব জায়গাতেই আসে। তো চলো নেক্সট ম্যাথে যাই। এখানে বলেছে কি, প্রমাণ করো যে a ডট বি হোল স্কোয়ার প্লাস a ক্রস বি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস a স্কোয়ার বি স্কোয়ার। তো a ডট বি হোল স্কোয়ার মানে কি? a ডট বি মানে কি? a b cos আলফা। এবার a ক্রস বি মানে কি? মানে কি a b সাইন আলফা ইটা ক্যাপ। হ্যাঁ, তো এটা তো একটা ভেক্টর, এটা তো একটা ভেক্টর আর আর ভেক্টর। তো যদি আমি a ক্রস বি এর হোল স্কোয়ার করতে চাই, a ক্রস বি এর হোল স্কোয়ার করতে চাই, তার মানে কি আমার আর ভেক্টরটার হোল স্কোয়ার না? তো আর ভেক্টরটা হোল স্কোয়ার মানে কি? আর ডট আর না? মানে দুইবার আর ভেক্টর গুণ, তো আর ডট আর মানে কি? আর স্কোয়ার না আলটিমেটলি? আর স্কোয়ার। তো এখন আর স্কোয়ার মানে কি? আর, এখানে কিন্তু আর একটা স্কেলার, বুঝেছো? আর কিন্তু স্কেলার। আরটা কি আসলে আমার এ ক্রস বি যে ভেক্টরটা, এই ভেক্টরটার মান। এ ক্রস বি ভেক্টরটার মান কত? এ বি সাইন আলফা না? তো আর স্কোয়ার মানে কি আলটিমেটলি? এ বি সাইন আলফা হোল স্কোয়ার, বা এ স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। ঠিক আছে, এটা কিন্তু আমার আর স্কোয়ার পেলাম। এই ক্ষেত্রে কি আমি লিখতে পারি? এ ডট বি এর ক্ষেত্রে কি লিখতে পারি? এ ডট বি হোল স্কোয়ার মানে এ ডট বি তো আলটিমেটলি আমার একটা স্কেলার রাশি, তার মানে এটার স্কোয়ার একটা স্কেলার রাশি হবে। স্কেলার রাশিটা কি? এ স্কোয়ার বি স্কোয়ার কস স্কোয়ার আলফা। তো দুইটা আমি যদি যোগ করি, দুইটা আমি যোগ করলাম, হোল স্কোয়ার, তাহলে আমার কি থাকে? আমার এ স্কোয়ার বি স্কোয়ার আমি কমন নিতে পারি না, দুইটাতে আমার এ স্কোয়ার বি স্কোয়ার আছে। তো কমন নিলে থাকে কি? কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। তো আচ্ছা, এই সূত্রটা পড়ো না? এটা তো মানে একটা কমন সূত্র যে সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফার ভ্যালু কত? 1। তো আলটিমেটলি আমার থাকে কি? শুধু এ স্কোয়ার বি স্কোয়ার, কারণ এর সাথে 1 গুণ করলে তো একই জিনিসই থাকে। তো আমার আলটিমেটলি গুণফলটা কত? এ স্কোয়ার বি স্কোয়ার। এটাই আমার প্রমাণ করতে বলেছে, এভাবে করে প্রমাণ করে ফেলা যাবে। প্রুফ। তো এইটা গেল এই ম্যাথ। চলো নেক্সট ম্যাথে যাই। এইখানে বলেছে কি, পি একটা ভেক্টর দেওয়া আছে, কিউ একটা ভেক্টর দেওয়া আছে। ভেক্টর দ্বয়ের যে তলে অবস্থান করে তার উল্লম্ব দিকে একটা একক ভেক্টর নির্ণয় করতে বলেছেন। ঠিক আছে, উল্লম্ব দিকে একটা একক ভেক্টর। তো আমি কি বলেছিলাম? পি এবং কিউ দুইটা ভেক্টর একটা মানে সামান্তরিক গঠন করে না? দুইটা ভেক্টরের লব্ধি একটা সামান্তরিক সূত্র দ্বারা রিপ্রেজেন্ট করা যায় না? তো একটা সামান্তরিক কি, সামান্তরিক একটা ক্ষেত্র না? তো সামান্তরিক যদি একটা ক্ষেত্র হয় তাকে তো একটা নির্দিষ্ট তলে থাকতে হয়, তাই না? তো নির্দিষ্ট তলে মধ্যে যদি থাকতে হয়, তারপর এটা হইলো পি ভেক্টর, এটা হইলো কিউ ভেক্টর। তো একটা সামান্তরিক তো একটা নির্দিষ্ট তলে থাকবে, তার মানে কি এই পি ভেক্টর এবং কিউ ভেক্টরটা আলটিমেটলি সেম তলেই আছে। তো যে তলে অবস্থান করছে তার উল্লম্ব দিকে একটা একক ভেক্টর নির্ণয় করতে বলছে। তো আমার উল্লম্ব দিকে ভেক্টরটা আসলে কি? আমি যখন ক্রস গুণন করতাম, খেয়াল করো, আমি যখন ক্রস গুণন করতাম তার মধ্যবর্তী কোণ আলফা, তো সেক্ষেত্রে কি হইতো? পি ক্রস কিউ। তো পি থেকে কিউ এর দিকে গেলে কি হয়? যেহেতু এটা অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে তল থেকে উপরের দিকে তাদের ক্রস গুণফলটা না? তল থেকে উপরের দিকের যে ভেক্টরটা ওইটাই তার ক্রস গুণফল নির্ধারণ করে না? উপরের দিকে মানে কি? এই ভেক্টরটা তো তলের উপর লম্বই, তলের উপর উল্লম্ব দিকেই আছে। তো পি ক্রস কিউ আলটিমেটলি একটা উল্লম্ব ভেক্টর তলের।
মানে তলের উল্লম্ব ভেক্টর। তো আমার কি বলেছে, যে তলে অবস্থান করছে তার উল্লম্ব দিকে একটা একক ভেক্টর নির্ণয় করতে বলেছে। তো আমার একটা উল্লম্ব দিকের ভেক্টর কেমনে নির্ণয় করব? উল্লম্ব দিকের ভেক্টরটা নির্ণয় করার জন্য আমি সেম পি ক্রস কিউ বের করব। আমি পি ক্রস কিউ একটা আর ভেক্টর যদি বের করি, তার একক ভেক্টর তো আমি বের করতেই পারবো, কারণ পি ক্রস কিউ এর ডিরেকশন উল্লম্ব দিকে, এবং সেদিকে আমার একটা একক ভেক্টর চাইছে। তো চলো আমি শুরুতে পি ক্রস কিউটা বের করে ফেলি। পি ক্রস পি ক্রস কিউ মানে কি? আই জে কে পি ভেক্টর, যেহেতু পি ক্রস কিউ আমি করেছি, হ্যাঁ, আমি চাইলে কিউ ক্রস পি দিয়েও করতে পারতাম, কিন্তু এটা আমার ইচ্ছা মতো আমি এভাবে করে নিতে চাইছি। তো পি ক্রস কিউ যেহেতু করেছি, শুধু পি ভেক্টরের সহগগুলো, তো কি এখানে হবে 2 3 -4। আবার কিউ ভেক্টরের ক্ষেত্রে কি লিখতে পারি, -2 1 3। ঠিক আছে, তো আমি এখন এটা গুণ করে কি পাই দেখো। আই ক্যাপের ক্ষেত্রে কি, 3 3 9 বিয়োগ -4, তো মাইনাস মাইনাস 4 মানে আলটিমেটলি থাকে +4। ঠিক আছে, এটা হলো আই ক্যাপ। প্লাস জে ভেক্টরের ক্ষেত্রে কি, উল্টা দিকে গুণটা হবে, তো উল্টা দিকে -2 ইন্টু -4 মানে কি 8, বিয়োগ 2 ইন্টু 3 মানে 6, মানে 8 মাইনাস। তো জে ক্যাপেরটা হিসাব গেল। এখন আছে কি আমার কে ক্যাপ। তো কে ক্যাপেরটা কি 2 ইন্টু 1 মানে 2, এবং এদিকে আছে -6, তো -2 ইন্টু 3 মানে -6, আর মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস, তার মানে 2 প্লাস 6। কারণ আলটিমেটলি ভেক্টরটা কি থাকে, 9 10 11 12 13 মানে 13 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 8 কে ক্যাপ। ঠিক আছে, এটা হলো আমার উল্লম্ব ভেক্টর বা তাদের ক্রস গুণফল, মানে উল্লম্ব দিকে যে ভেক্টরটা পাই আমি ক্রস গুণফলের মাধ্যমে, সেই ভেক্টরটা যেটা হলো আর ভেক্টর। তো আমার এখন ওই দিকে একটা একক ভেক্টর লাগবে। ওই দিকের একক ভেক্টরটা আমি কিভাবে নির্ধারণ করব? তারপর ওই দিকের একক ভেক্টরটা হলো ইটা ক্যাপ। তো আমি একটা একক ভেক্টর নির্ণয়ের সূত্র কি ছিল, উক্ত ভেক্টরটিকে তার মান দ্বারা ভাগ দিই। তো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ দিলে যে ভেক্টরটা পাই ওটাই হলো একক ভেক্টর। তো উক্ত ভেক্টরটা লিখে ফেলি, 13 i ক্যাপ 13 i ক্যাপ প্লাস 2 j ক্যাপ প্লাস 8 k ক্যাপ ডিভাইডেড বাই আর ভেক্টরটার মান কত, √13 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সমান আলটিমেটলি থাকে কত দেখি, √13 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস √237, মানে এটা হলো আলটিমেটলি 1 ডিভাইডেড বাই √237 13 i ক্যাপ প্লাস 2 j ক্যাপ প্লাস 8 k ক্যাপ। ঠিক আছে, এটা পেলাম আমি আমার উল্লম্ব দিকে একটি একক ভেক্টর। এখন এখানে একটা বিষয় আছে যে আমার তো উল্লম্ব দিকে এদিকেও না, আমার তো আমি এইদিকেও একটা একক ভেক্টর থাকতে পারে, তাই না? তলের নিচের দিকে, এটাও তো এই তলের উল্লম্বই। তো আমি তলের নিচের দিকে আমি একক ভেক্টর নির্ণয়ের জন্য কি অ্যাঙ্গেলটা কোন দিকে ঘুরাইতে হবে, ডান হাতি স্ক্রু নীতি অনুযায়ী আমার অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরাই তাহলে তলের উপর দিকে আমার ভেক্টরটা পাই। তো আমার যদি ক্লকওয়াইজ ভেক্টরটার গুণফল করি, তার মানে কি কিউ ক্রস পি করতে হইতো না? যদি আমি কিউ ক্রস পিও করতাম, তাও আমি একটা অ্যান্সার পাইতাম, ওইটাও উল্লম্ব দিকে, বুঝেছো? কিন্তু উল্লম্ব দিকটা কি হবে, নিচের দিকে, উল্লম্ব হবে নিচের দিকে, এবং পি ক্রস কিউ এর ক্ষেত্রে কি আমি উল্লম্ব হবে উপরের দিকে। ঠিক আছে, তো তুমি কিউ ক্রস পি এর মাধ্যমেও একটা ভেক্টর বের করে একক ভেক্টর দেখাইতে পারো, দুই ভাবেই করা যায়, কারণ দুইটাই উল্লম্ব। তো চলো নেক্সট স্লাইডে যাই। এখানে বলছি কি, পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল 0, মানে তিনটা ভেক্টরের যোগফল যদি 0 হয়, তাহলে প্রমাণ করো পি ক্রস কিউ ইজ ইকুয়ালস কিউ ক্রস আর ইজ ইকুয়ালস আর ক্রস পি। তো এইটা কেমনে করবো?
এটা করার জন্য চলো দেখি তোমার কি হবে। সাপোজ দেওয়া আছে কন্ডিশন কি, পি প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়াল 0। তার মানে আমি লিখতে পারি না পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল মাইনাস আর ভেক্টর, তাই তো? লিখতে তো পারি। তো আমার প্রথমে ধরে নাও গুণ করেছি কি পি ক্রস কিউ, ঠিক আছে? তো আমি পি ক্রস কিউ শুরু তো করলাম, বা পি ক্রস কিউ না করে আমি সাপোজ এটা করি। আচ্ছা দাঁড়াও, এটা করি। তো আচ্ছা পিটাকে আমি আগে আলাদা করে ফেলি। পি ভেক্টর মানে কি, মাইনাস কিউ প্লাস আর ভেক্টর। হ্যাঁ, তো পি ক্রস কিউ যদি আমি শুরুতে লিখি, তার মানে আলটিমেটলি কি, আমি এখানে কি লিখছি, মাইনাস কিউ প্লাস আর ইন্টু ক্রস কিউ, তাই তো? এটা না? তো আমার এই ক্ষেত্রে গুণফলটা কিরকম হয়, মাইনাস কিউ ক্রস কিউ যোগ মাইনাস আর ক্রস কিউ। এখন কিউ ক্রস কিউ এটার ভ্যালু কত? দুইটা তো মানে একই ভেক্টর, বা মাইনাস কিউ ক্রস কিউ কি, কিউ ক্রস কিউ আমি কি পেয়েছিলাম, মানে দুইটা যদি সেম ভেক্টর গুণ করি ক্রস গুণন, তাহলে সেইটার ভ্যালু জিরো না? তার মানে এইটা পুরোটাই হবে জিরো, থাকে আমার কি মাইনাস আর ক্রস কিউ। কিন্তু মাইনাস আর ক্রস কিউও যা, কিউ ক্রস আরও তা না, কিউ ক্রস আরও কিন্তু তা। তার মানে আমি কি পেলাম, পি ক্রস কিউ ইজ ইকুয়াল কিউ ক্রস আর, ঠিক আছে? তো এটা আমি কি লিখি, পি ভেক্টরের ক্ষেত্রে এভাবে দেখাই। আমি যদি এখন সাপোজ কিউ ভেক্টরটাকে এভাবে আলাদা করি, তার মানে কিউ ভেক্টর আলাদা করলে কি থাকে, মাইনাস পি ক্রস আর না, সরি পি ক্রস আর কেন, মাইনাস পি প্লাস আর, ঠিক আছে? মানে মাইনাস হোল মাইনাস পি প্লাস আর, মানে মাইনাস হোল পি প্লাস আর, সরি। তো হোল মাইনাস পি প্লাস আর যদি থাকে, তাহলে আমি কি লিখবো, কিউ ক্রস আর সাপোজ লিখে আমি কিউ ক্রস আর, যেহেতু আমার এখানে কিউ আছে, তো কিউ ক্রস আর করলে কি লিখবো, শুরুতে আমি কিউ ভেক্টরটাকে আমি রিপ্লেস করে ফেলি কি দ্বারা, এই মাইনাস পি, সরি মাইনাস হোল পি প্লাস আর, এটা দ্বারা রিপ্লেস করলাম ক্রস গুণন আর ভেক্টরটা, যে আর ভেক্টর, ঠিক আছে? এখন এটা আমি ভিতরে গুণ করে দিই, তার মানে থাকে কি মাইনাস পি ক্রস আর মাইনাস আর ক্রস আর। তো এইটাও তো আলটিমেটলি জিরো হয়ে যায় যেহেতু দুইটা সেম ভেক্টর। আমার থাকে কি মাইনাস পি ক্রস আর। তো মাইনাস পি ক্রস আর কে আমি এইটা লিখতে পারি না, আর ক্রস পি, তাহলে কি কিউ ক্রস আর ইকুয়ালস আর ক্রস পি। আবার এখানে কিউ ক্রস আর সমান এখানে পি ক্রস কিউ। তার মানে আলটিমেটলি কি লিখতে পারি, পি ক্রস কিউ ইজ ইকুয়ালস কিউ ক্রস আর ইজ ইকুয়ালস আর ক্রস পি, ঠিক আছে? এভাবে করে প্রমাণ করা যায়, প্রুভড, ঠিক আছে? তো এটা এই ম্যাথ গেল, নেক্সট ম্যাথে যাই। এটা হলো একটা উদাহরণ ভিত্তিক ম্যাথ। ভেক্টর ক্রস গুণনের বেশ কিছু উদাহরণ আছে, যার মধ্যে একটা হইলো তোমার কৌণিক ভরবেগ, টর্ক। দুইটা উদাহরণ মনে রাখো, একটি হলো কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগটা আসলে রৈখিক ভরবেগের মতনই, জাস্ট কৌণিক ক্ষেত্রে, এবং এটা ভরবেগেরই সমতুল্য। এবং আমরা যে রৈখিক ক্ষেত্রে যে বল যেটাকে বলি না, তো ওইটারই তোমার কৌণিক বেগের ক্ষেত্রে আমরা আমরা লিখতে পারি টর্ক। মানে রৈখিক লিনিয়ার মোশনের ক্ষেত্রে যেটাকে আমরা বলি বল, অ্যাঙ্গুলার মোশনের ক্ষেত্রে আমরা সেটাকে বলি টর্ক। তো এই দুইটা আমার কিন্তু ইসের উদাহরণ, ক্রস গুণফলের উদাহরণ। যেখানে কৌণিক ভরবেগ কিন্তু এটার সূত্র হলো এল ইজ ইকুয়াল আর ক্রস পি, যেখানে পি মানে কিন্তু এম ভি, ঠিক আছে? তো দেখায় কিরকম, আমার শুরুতে আমি কি দেওয়া আছে প্রশ্নে, 3 কেজি ভরের গতিশীল কণার গতিবেগ হলো ভি, মানে আমার এম দেওয়া আছে, মানে বস্তুটার ভর দেওয়া আছে এবং বস্তুটার গতিবেগ দেওয়া আছে, ভি দেওয়া আছে। হ্যাঁ,
এবং আমার কণার অবস্থান ভেক্টরটা দেওয়া আছে, এই যে এখানে যে আর ভেক্টরটা সেই ভেক্টরটা দেওয়া আছে। তো আমার মূল বিন্দুর সাপেক্ষে কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলেছে, ওই জন্য আমার কণার অবস্থান ভেক্টরটা নির্দেশ করে দিয়েছে। এখন এই ক্ষেত্রে কি করব? শুরুতে আমি পি ভেক্টরটাকে বের করতে হবে। পি তো হলো তোমার কি? পি হলো তোমার রৈখিক ভরবেগ। পি আসলে কি? পি ভেক্টরটা হলো এম ইন্টু পি। এটা হলো আমার রৈখিক ভরবেগ। ঠিক আছে? রৈখিক ভরবেগ নির্ণয়ের সূত্র। ভরবেগ জিনিসটা কি? ভরবেগ হলো ভর এবং বেগের গুণফল। এর থেকে সহজ সংজ্ঞা আর নাই। ভর এবং বেগের গুণফলটাই হলো ভরবেগ। ঠিক আছে? এবং 9-10 এ হয়তো ভরবেগের সংরক্ষণশীলতা ছিল। তো ওইখানে যে সেম টার্ম এখানেও সেম টার্ম। তো আমার কি বলছে রৈখিক ভরবেগটা এম এবং ভি। ভি একটা ভেক্টর রাশি, ওই জন্য আমি ভেক্টর চিহ্ন দিয়ে দিয়েছি। তাহলে কি থাকে? এম এর ভ্যালু কত? 3, ভি এর ভ্যালু কত? 3 ইন্টু 2i প্লাস 2j মাইনাস কে। তার মানে 6i প্লাস 6j মাইনাস 3k। এটা হলো আমার রৈখিক ভরবেগ এবং ভরবেগের একক কি? কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে? যেহেতু আমার বেগ তো দেওয়া আছে মিটার পার সেকেন্ড, উল্লেখ না করলেও ধরে নেবা মিটার পার সেকেন্ডে, এবং ভর তো কেজিতেই দেওয়া আছে। আমার অবস্থান ভেক্টর দেওয়া আছে, কণার অবস্থান ভেক্টর আর ইকুয়াল আই প্লাস জে। সাপোজ আমার যদি আই প্লাস জে হয় অবস্থান ভেক্টর, জিনিসটা কি তুমি খেয়াল করতে পারছো আসলে বস্তুটা কি? আমার হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, এটা এখানে করি। এটা একটা, ইস, ছবিটা ভালো হলো না। এইটা হলো আমার একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। হ্যাঁ, যেখানে আমার অবস্থান ভেক্টরটা কি? এইদিকে এক্স অ্যাক্সিস, এইদিকে ওয়াই অ্যাক্সিস যদি ধরি, তাহলে অবস্থান ভেক্টর আরটা কি? এইদিকে আই পরিমাণ যাবে, আই ক্যাপ পরিমাণ যাবে এইদিকে, তারপর উপরের দিকে জে ক্যাপ পরিমাণ যাবে। হ্যাঁ, তার মানে তার আলটিমেট লব্ধি তা এই বিন্দুতে না, আর ভেক্টরটা যেটা হলো আই ক্যাপ প্লাস জে ক্যাপ এই বিন্দুতে। ঠিক আছে? ডান দিকে আই পরিমাণ এবং ওয়াই অ্যাক্সিস বরাবর জে পরিমাণ। মানে যে পরিমাণ আই পরিমাণ যে পরিমাণ না, এগুলো তো দিক নির্দেশক, কিন্তু ডান দিকে আই ভেক্টর গেছে এবং ওয়াই অ্যাক্সিস বরাবর জে ভেক্টর গেছে। যে আমার অবস্থান ভেক্টরটা কি? আর ভেক্টরটা যেটা আই প্লাস জে। তো ভরবেগ, কৌণিক ভরবেগ এই জিনিসটা কি? আমার এটা এই তলের সাপেক্ষে এমনে ঘুরবে। বুঝেছো? এই অবস্থান যে ভেক্টরটা দিয়ে দিয়েছি, হ্যাঁ, এর সাপেক্ষে এটা কিন্তু অ্যাঙ্গুলার ওয়েতে ঘুরবে। অ্যাঙ্গুলার ওয়েতে যে ঘুরবে তার ডিরেকশনটা কি এইদিকে হবে না? তো তার ডিরেকশনটা যদি উলম্ব দিকে হয়, এইটাই হলো আমার কৌণিক ভরবেগ। বুঝেছো? এইটাই হলো আমার কৌণিক ভরবেগ, যেখানে আমার উলম্ব দিকে যে ঘুরবে এটা সাপ্লাই করবে আমার রৈখিক ভরবেগ দ্বারা। রৈখিক ভরবেগটা কি? কোন দিকে সাপ্লাই করবে? এই দিকে। এইদিকে সাপ্লাই করবে তোমার পি, সরি, তোমার এইদিকে সাপ্লাই করবে পি এবং এইদিকে সাপ্লাই করছে আর। ক্রস গুণফলের মাধ্যমে যদি এই ভেক্টরটাকে আমি এইদিকে আনি, আলটিমেটলি যদি আমি এইখানে ভেক্টরটাকে শিফট করে আনি পি, আর ভেক্টর আর পি ভেক্টরের অ্যাঙ্গেল এইদিকে না, এইদিকে যদি ঘুরে, এইদিকে যদি ঘূর্ণনটা হয়, তার মানে কি উপরের দিকে যাচ্ছে না? তো এইটা হলো আমার কৌণিক ভরবেগ। এটা হলো ভিজুয়ালাইজেশন। বুঝেছো? তো যখন আমি নিউটনীয় বলবিদ্যা করাবো তখন জিনিসটা আরো ভালো করে বুঝাবো। তো এই ক্ষেত্রে খেয়াল করো, আমার সূত্রটা আমি এখানে লিখেছি কি? কৌণিক ভরবেগ এল ইকুয়াল আর ক্রস পি। তো আর ভেক্টরটা কি? আই ক্রস জে। হ্যাঁ, আর পি ভেক্টরটা কত? 6i প্লাস 6j প্লাস মাইনাস 3k। তো এইটার ক্রস গুণনের ক্ষেত্রে এইটা লিখতে পারি না? আই জে কে, তারপর
আর ভেক্টর, প্রথমে আছে আর ভেক্টর। আর ভেক্টরের সহগগুলো কি কি? আই এর সহগ এখানে 1, জে এর সহগ 1, কে এর সহগ কিন্তু 0 কারণ কে এর কোনো টার্ম নাই। তারপরে লিখবো কি পি ভেক্টরের ক্ষেত্রে, তো পি ভেক্টরের আই এর সহগ কত? 6, জে এর সহগ 6, কে এর সহগ হলো -3 হইলো। তো এখন জাস্ট এটা আমার হিসাব করতে হবে। তো আমি এটা ক্যালকুলেটরে হিসাব যদি করি, ক্যালকুলেটরে হিসাব আমি অফলাইনে ক্লাসে করাবো, তো এখন এটা করার দরকার নাই। আমি ক্যালকুলেটরে এটা হিসাব করে দেখি কত পাই। ক্যালকুলেটরে হিসাব করলে হিসাবও করা লাগে না, এটা মুখোমুখি করা। আচ্ছা নর্মালি করে দেখাই। আই ক্যাপের ক্ষেত্রে কি -3 -6 ইন্টু 0, তারপর জে ক্যাপের ক্ষেত্রে কি 6 ইন্টু 0 প্লাস 3, তারপর কে ক্যাপের ক্ষেত্রে কি 6 -6, আলটিমেটলি থাকে কত? উম, থাকে -3 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ। এইটা যেটা পাইলাম এইটাই হলো আমার কৌণিক ভরবেগ, এবং কিসের সাপেক্ষে? মূল বিন্দুর সাপেক্ষে। ঠিক আছে? আমার কে এর কিন্তু কোনো টার্ম নাই, কারণ 6 বাদ পড়ে গেছে কাটাকাটিতে। তো আমার থাকে কি এইটা হলো আমার কৌণিক ভরবেগ। এটা আমার জানতে চাইছে, এইটাই। তো এভাবে করে আমি কৌণিক ভরবেগ নির্ণয় করতে পারি। টর্কের ক্ষেত্রে সূত্রটা হলো টাউ। টর্ককে আমরা টাউ দ্বারা রিপ্রেজেন্ট করি। টর্কের ক্ষেত্রে সূত্রটা হলো আর ক্রস এফ, যেখানে আর দ্বারা বুঝায় আমি মূল বিন্দু থেকে বা রেফারেন্স যে বিন্দুর সাপেক্ষে কোনো কিছু ঘুরছে, তা বিন্দুর সাপেক্ষে তো ঘুরছে কিছু। সাপোজ এটা যদি একটা দরজা হয়, এটা ধরে নাও হাতল, এটা হইলো দরজার ওই যে কি বলবো জয়েন্ট, যেটার সাপেক্ষে ঘুরছে, যদি এই দিকেই ঘোরে, তা আমার হাতল বরাবর তো আমি এই দিকে বলটা প্রয়োগ করছি, তাই না? এইদিকে বলটা প্রয়োগ করছি এবং আমার ঘূর্ণনটা হচ্ছে এইভাবে। তো আমার মধ্যবর্তী দূরত্বটা কত দেওয়া আছে? আর। তো এই আর হইলো অবস্থান ভেক্টর। তো এইখানে আর ক্রস এফ, মানে আলটিমেটলি আর ভেক্টর এবং এফ ভেক্টর এটাকে শিফট করে যদি আমি এইখানেও আনি, হ্যাঁ, তাহলে যে ক্রস গুণফলটা হবে, ওই ক্রস গুণফল, যে ঘূর্ণনটা এইদিকে হলে তার এই যে উলম্ব বরাবর উপরের দিকে, বুঝেছো? তো এটা তো টু ডাইমেনশনাল হয়ে গেছে, ওই জন্য বুঝাইতে পারছি না। উপরের দিকে ডিরেকশনটা হবে। এইরকমই সিচুয়েশন। আর এর এই যে উলম্ব, এটা হলো টাউ। ঠিক আছে? আর এই যে অ্যাঙ্গেলটা আমার আর থেকে এফ এর দিকে আলফা পরিমাণ যাচ্ছে। তো এভাবে করে আমি টর্ক নির্ণয় করতে পারি। টর্ক হলো বলের কৌণিক বা অ্যাঙ্গুলার রিপ্রেজেন্টেটিভ। তো নেক্সট ম্যাথটাতে যাই। নেক্সট ম্যাথটা কি? এই যে নেক্সট ম্যাথে আমার এই যে ঘূর্ণনরত কণার ব্যাসার্ধ ভেক্টর দেওয়া আছে এবং প্রযুক্ত বল দেওয়া আছে। তো টর্কের মান ও দিক নির্ণয় করতে বলেছে। তো দিকটা কি? দিক তো অলওয়েজ ব্যাসার্ধ ভেক্টর এবং প্রযুক্ত বল, যে দুইটা ভেক্টর আছে তার উল্লম্ব বরাবরই তো হবে। তো দিকটা উল্লেখ না করলেও হবে। আমার টর্কের মানটা নর্মালি টাউ কস আর ক্রস এফ দ্বারা আমি বের করে ফেলতে পারবো। আর ক্রস এফ টা কি হবে? আই জে এ, আর ভেক্টর কি দেওয়া আছে? টু আই, টু টু আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, মানে এখানে হবে টু টু -1। তো বলের ক্ষেত্রে কি হবে? 6 3 -3। ঠিক আছে? যেহেতু আর ভেক্টর সূত্র, এই জন্য আমার শুরুতে এইটার সহগগুলো লিখতে হয়েছে। তো এইটা আমি আর করে দিলাম না, এটা নিজে সলভ করে যে এখান থেকে যে একটা ভেক্টর রাশি পাবো ওইটাই হবে আমার মানে কাঙ্ক্ষিত টর্ক। ঠিক আছে? টর্কের একক কিন্তু নিউটন মিটার, কারণ আমার আর হইলো একটা ব্যাসার্ধ ভেক্টর, মিটারে আছে এবং বল কিন্তু নিউটন। ওই জন্য আমার যে টর্ক পাবো এটার একক হবে নিউটন মিটারে। তো এটা আমি আর করে দিলাম না। আচ্ছা এখানে সাপোজ ধরেন আমি পাইলাম, যেহেতু মান চেয়েছে, হ্যাঁ, আমার তো এখানে একটা ভেক্টর রাশি পাবো। তো ভেক্টর রাশির ক্ষেত্রে আমি মান এভাবে বের করতে পারতাম না, যে সাপোজ সহগগুলো আই ক্যাপের সহগ প্লাস জে ক্যাপের সহগ কে ক্যাপের সহগ। তো
তো ওগুলোর হোল স্কোয়ার করে রুট করলেই তো আমি মানটা পাবো। তো এই মানটাই জানতে চেয়েছে, এভাবে করে মানটা বের করে দিতে হবে। ঠিক আছে? এবং ওইটারও একক হবে নিউটন মিটার। তো এটা আমি করে দিলাম না, হিন্টস দিয়ে দিলাম, বাসায় করে নিও। তো নেক্সট ম্যাথটাতে যাই, যে এখানে আসছে কি, এখানে দেখাইছে কি একটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো যার কর্ণ দুইটি যথাক্রমে এ ভেক্টর এবং বি ভেক্টর। তা আমি কি বলেছিলাম যে একটি সামান্তরিকের যদি দুইটি কর্ণ দিয়ে দেওয়া থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে কি হবে, মানে আমার ক্ষেত্রফলটা কি হবে? সেক্ষেত্রে ক্ষেত্রফলটা আমি বলেছিলাম না, হাফ এ ক্রস বি, যেখানে এ এবং বি হইলো ওই সামান্তরিকের কর্ণদ্বয়। তো এই ক্ষেত্রে কিন্তু হাফ এ ক্রস বি, কিন্তু আমার যদি সন্নিহিত বাহু বলে দিত এই দুইটা, তাহলে কিন্তু হাফ হইতো না, জাস্ট এ ক্রস বি। তো খেয়াল রাখো, এটা মানে ভুল হইতে পারে যে কোন ক্ষেত্রে হাফ হবে এবং কোন ক্ষেত্রে হাফ হবে না। কর্ণ দেওয়া থাকলে আমার হাফ এ ক্রস বি দ্বারা সূত্রটা ই করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। তো এ ক্রস বি আমি কেমনে বের করবো? এ ক্রস বি তো ওই তো যেভাবে বললাম যে শুরুতে আই জে কে, তারপর থ্রি আই, তারপর পাইলাম আমি জে, তারপর মাইনাস, সরি, জে তো না, এখানে জে এর সহগ কত, ওয়ান, ওয়ান, জে এর সহগ ওয়ান এবং কে এর সহগ মাইনাস টু। আর বি ভেক্টরের ক্ষেত্রে কি, ওয়ান মাইনাস থ্রি, ফোর। তো এইটা এইটা সলভ করে একটা আমি ভেক্টর পাবো। তো ওই ভেক্টরের মানটা বের করে নিতে হবে। তো ভেক্টরটা কত? এইটার ভেক্টরটার মান হইল মাইনাস টোয়াইস আই ক্যাপ মাইনাস 14 জে ক্যাপ মাইনাস 10 কে ক্যাপ। ঠিক আছে, এটা হলো আমার মানে এ ক্রস বি বা তার ক্রস গুণফল। তো আমার এখানে চেয়েছি কি ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল মানে কি, হাফ গুণন তাদের যে ক্রস গুণফল পাইলাম ওইটার মান। তো ওইটার মানটা আমি এভাবে বের করে ফেলতে পারি না, রুট ওভার মাইনাস টু হোল স্কোয়ার প্লাস মাইনাস 14 হোল স্কোয়ার প্লাস মাইনাস 10 হোল স্কোয়ার। এভাবে করে তো বের করতে পারি। এভাবে করে বের করলে থাকে কত, হাফ গুণন রুট ওভার 300 সমান থাকে রুট ইন্টু 8.66। তো এইটাই হলো আমার সামান্তরিকের ক্ষেত্রফল। ঠিক আছে, এটাই আমার সামান্তরিকের ক্ষেত্রফল। Answer. চাইলে তুমি স্কোয়ার ইউনিটও লিখে দিতে পারো, স্কোয়ার ইউনিট। এভাবে করে আমি ক্ষেত্রফলটা বের করতে পারি। নেক্সট ম্যাথটা কি, নেক্সট ম্যাথও ক্ষেত্রফল নির্ণয় বিশিষ্ট। তো এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে কিন্তু আমার ত্রিভুজের ক্ষেত্রফল জানতে চেয়েছি। তো ত্রিভুজের ক্ষেত্রফলটা কিরকম, এই যে এটা যদি আমার পি ভেক্টরটা হয়, হ্যাঁ, আর এটা যদি আমার কিউ ভেক্টরটা হয়, তো আমার ত্রিভুজটা কি, এরকম একটা ত্রিভুজ সাপোজ। তো আমি এই ত্রিভুজটা কিভাবে বের করতে পারবো? কিউ ভেক্টর মানে এটার মান তো কিউ আর মাঝখানে কোণ তো আলফা। তার মানে কি, এই উচ্চতাটা কি হবে, কিউ সাইন আলফা না? তার মানে আমার আলটিমেটলি ভূমি যদি পি হয়, তার মানে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি, হাফ গুণন ভূমি পি ইন্টু উচ্চতা কিউ সাইন আলফা। তো পি কিউ সাইন আলফাই তো হাফ গুণন পি ক্রস কিউ, তাই না? তো পি ক্রস কিউ আমি বের করতে পারবো না। পি পি ক্ষেত্রে আই জে কে এর সহগ গুলো, আবার কিউ এর ক্ষেত্রে আই জে কে এর সহগ গুলো ওভাবে লিখবো। ওভাবে করে লিখে আমি যে ভেক্টরটা পাবো ওইটার মান বের করে হাফ দিয়ে গুণ দিলে আমি অ্যান্সারটা পেয়ে যাবো। তো এটা আগের ম্যাথের মতনই, আগের ক্ষেত্রে হাফ পি এ ক্রস বি ছিল, এক্ষেত্রে হাফ পি ক্রস কিউ, সূত্রটা একই, কিন্তু খেয়াল রাখতে হবে আগের সূত্রটা ক্ষেত্রে আমার যে দুইটা ভেক্টর দেওয়া ছিল ওই দুইটা ভেক্টর হইলো সামান্তরিকের কর্ণদ্বয়, এবং এই ক্ষেত্রে যেটা দেওয়া আছে এই ক্ষেত্রে দেওয়া আছে ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু। এইটা খেয়াল রাখলে তোমার মানে অ্যান্সার করতে সুবিধা হবে এবং ভুল হবে না। ঠিক আছে?
তো এটা আমি আর করলাম না, এটা হোমওয়ার্ক থাকলো, এটা নিজে বাসায় করে অ্যান্সার বের করে নিবা। তো নেক্সট ম্যাথটাতে যাই। নেক্সট ম্যাথটা কি দেওয়া আছে, এ বি সি তিনটা ভেক্টর দেওয়া আছে এবং ভেক্টর তিনটি সমতলীয় কিনা প্রমাণ করো। আচ্ছা, খেয়াল করো, সমতলীয় কি সমতলীয় না, এটার কিন্তু একটা কন্ডিশন আছে। তো ওই কন্ডিশনটা হলো এ ডট বি ক্রস সি বা বি ডট সি ক্রস এ বা সমান না, সমান এক্ষেত্রে সমান, বা সি ডট এ ক্রস বি ইজ ইকুয়াল 0। যদি আমার এরকম থাকে যে এরকম করে আমার দুইটা ভেক্টরের ক্রস গুণফল এবং অবশিষ্ট ভেক্টরটির সাথে তার ডট গুণফল যদি আলটিমেটলি 0 হয়, তো সেক্ষেত্রে আমি বলতে পারি ভেক্টর তিনটি সমতলীয়। সমতলীয় মানে কি, তিনটা যে ভেক্টর আছে এ বি সি, তিনটা ভেক্টর একটা নির্দিষ্ট তলের মধ্যে অবস্থান করবে। তাহলে এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এবং ধরে নাও এইদিকে এটা হলো সি ভেক্টর। এই তিনটা ভেক্টর একই তলে অবস্থান করবে। আসলে যদি সাপোজ ধরে নিই যে মানে শূন্য হইলো না, অ্যান্সার তো সাপোজ শূন্য হইলো না, একটা ভেক্টর রাশি পাইলাম, জিনিসটা আমার কি নির্দেশ করে? সাপোজ আমার একটাই যে বি ভেক্টর যদি নিই এই বরাবর একটা তল, ধরে নিও একটা তলের উপরে বি ভেক্টর এবং সি ভেক্টর শায়িত অবস্থায় আছে, ঠিক আছে, শায়িত অবস্থায় আছে। হ্যাঁ, এ ভেক্টর, ঠিক আছে, বি আর সি ভেক্টর নিলে ওই তলের উপর একটা সামান্তরিক অঙ্কন করবে না? বি ভেক্টর এবং সি ভেক্টর যদি একটা তলে থাকে, বা ওই দুইটা ভেক্টর মিলে তো একটা তল গঠন করবে সামান্তরিকের মাধ্যমে। তল একটা গঠন করছে না, যেটা লব্ধি আর ইকুয়ালস বি প্লাস সি। তো এই যে একটা সামান্তরিকের যে তল গঠন করেছে, হ্যাঁ, এটা কিন্তু টু ডাইমেনশনাল, বা এটা কিন্তু একটা তল। ধরে নাও এই যে এই টেবিলের উপরে একটা পৃষ্ঠা, এটা কিন্তু একটা পৃষ্ঠা, সামান্তরিক আকারের পৃষ্ঠা। তো এইটা দ্বারা আমার কি নির্দেশ করে, বি সি, এবং এই যে লব্ধিটা হইলো বি প্লাস সি, এটার লব্ধি হইলো বি প্লাস সি। তো আমার এ ডট বি ক্রস সিটা আসলে কি? এ ডট বি ক্রস সিটা হইলো আমার একটা ঘন সামান্তরিক অঙ্কন করে। ঘন সামান্তরিক জিনিসটা কি? তাহলে এ ভেক্টরটা বি ক্রস সি, এটার ক্রস গুণফলটা কি? উল্লম্ব বরাবর না, তলের উল্লম্ব বরাবর। হ্যাঁ, তো তলের উল্লম্ব বরাবর আমার থাকে বি ক্রস, এবং এ একটা ভেক্টর, সাপোজ এ ভেক্টরটা তলের উপর নাই কিন্তু একটা নির্দিষ্ট এমনি উপরে আছে, উল্লম্ব বরাবরও নাই, তলের উপরও নাই, তা যে কোনো ভাবে একটা থ্রি ডাইমেনশনাল ইসা আছে, তাহলে এটা এ ভেক্টর। তো আমার এ ডট বি ক্রস সি মেইনলি নির্দেশ করে এই এ ভেক্টর এবং বি ক্রস সি এর যে ডট গুণফল সেইটা। তো তাদের ডট গুণফলটা কি হয় জানো? তাদের ডট গুণফলটা মেইনলি হয় একটি ঘন সামান্তরিক বা সমান্তরক। এই সমান্তরকটা কিরকম? সমান্তরকটা হইলো অনেকটা এইরকম, এটা কিন্তু থ্রি ডাইমেনশনাল আঁকছি, এই যে এইরকম, মানে একটা কিউবকে যদি বাঁকা করে দাও তাহলে যে জিনিসটা থাকে ওইটাই হলো ঘন সামান্তরিক বা সমান্তরক। এই শেপটাকে বলে সমান্তরক বা সামান্তরক, হয়তো আমি ভুলে গেছি, সমান্তরক বা ঘন সামান্তরিক, ঠিক আছে। আমার বি ক্রস সি কিন্তু উল্লম্ব ভাবে আছে, বি ক্রস সি মনে করি না অন্যদিকে বাঁকা, এটা কিন্তু তলের সাথে উল্লম্ব 90 ডিগ্রি কোণে আছে। এ কিন্তু না, এ কিন্তু 90 ডিগ্রি থেকে কম কোণে আছে। তো খেয়াল করো যে আমার এটা তো একটা ঘন সামান্তরিক, হ্যাঁ। তো ঘন সামান্তরিকের ক্ষেত্রে এ ডট বি ক্রস মানে কি, জিরো কখন হয়? দুইটা ভেক্টর
দুইটা ভেক্টরের ডট গুণফল কখন জিরো হয়? তখন আর এবং এ এই দুইটা ভেক্টরের ডট গুণফল জিরো কখন? যখন আর এবং এ দুইটা ভেক্টর পরস্পরের উপর লম্ব না, লম্ব তো, তাই না? খেয়াল করো, আমার যদি এ ভেক্টরটা, এ তো একটা ভেক্টর এবং বি ক্রস সি তো একটা ক্রস গুণফল, এটাও একটা ভেক্টর। হ্যাঁ, এই দুইটার মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে এ ডট বি ক্রস সি কে আমি জিরো লিখতে পারি না? যেহেতু তার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তার মানে তো তাদের ডট গুণফল জিরো হবে। খেয়াল করো, আমার এ ভেক্টরটা যদি 90 ডিগ্রি কোণে থাকে, আমার বি এবং সি ভেক্টর, এই দুইটা ভেক্টরও তো বি ক্রস সি এর সাথে 90 ডিগ্রি কোণে আছে, তাই না? সাপোজ একটা তলের উপর, হ্যাঁ, একটা তলের উপর বি ভেক্টর এবং সি ভেক্টর, হ্যাঁ, এরা একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে বি ক্রস সি ক্রিয়েট করেছে। তো আমার বি ক্রস সি তো বি ভেক্টর এবং সি ভেক্টরের সাথে লম্ব অবস্থায় আছে। আবার বি ক্রস সি এ ভেক্টরের সাথেও লম্ব অবস্থায় আছে। তার মানে আলটিমেটলি বি সি এ তিনটা ভেক্টরই একটা নির্দিষ্ট তলের উপর আছে না? এই তলটার উপরে বি সি এ অবস্থান করছে না? তো এই তিনটা ভেক্টরই যেহেতু বি একটা নির্দিষ্ট তলের উপর অবস্থান করছে, ওই জন্য বলতে হয় যে এই কন্ডিশন যদি এ ডট বি ক্রস সি ইকুয়ালস জিরো হয়, সেক্ষেত্রে আমি বলতে পারবো ভেক্টর তিনটি সমতলীয়। বুঝেছো? ভেক্টর এ বি সি হবে সমতলীয়, সমতলীয়। ঠিক আছে? এই ক্ষেত্রে হবে ভেক্টর তিনটি সমতলীয়। সেম বি ডট সি ক্রস এর ক্ষেত্রেও আমি দেখাইতে পারি, সি ডট এ ক্রস বির ক্ষেত্রেও দেখাইতে পারি, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই যদি জিরো আসে তাহলে আমি বলে দিতে পারবো তিনটা ভেক্টর সমতলীয় অবস্থায় বা একটা নির্দিষ্ট তলের উপরই তিনটা ভেক্টর অবস্থান করছে। তো এটা তো আমি কনসেপ্ট গেল, এখন দেখি যে এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টর আদৌ তিনটি সমতলীয় কি সমতলীয় নয়। ঠিক আছে, তো এগুলো মুছে দিই। আচ্ছা, erase, সম্পূর্ণ স্লাইডটা মুছে দিলাম। ইরেজ অলিং অন স্লাইড। হ্যাঁ, এই স্লাইডে ম্যাথটা করি। আমরা কি বলেছি, এ ডট বি ক্রস সি কে জিরো হইতে হবে। তো আমি আগে বি ক্রস সি টা বের করে ফেলি। বি ক্রস সি মানে কি? আই জে কে, তারপর 1 মাইনাস 3 4, এবং এখানে হইলো 2 3 মাইনাস 1। ঠিক আছে? এই যে মানে আমি এখন যদি এটা গুণ করি তাহলে কি থাকে আই এর ক্ষেত্রে? -1 -8, তার মানে -9 আই ক্যাপ। ঠিক আছে? তারপর আবার জে এর ক্ষেত্রে কি লিখতে পারি? জে এর ক্ষেত্রে লিখতে পারি, সরি ভুল গেছে, আহ, আমার আই ভেক্টরটার ক্ষেত্রে কি সারিবাদ কলাম বাদ, তার মানে থাকে -3 × -1 মানে 3, এবং এখানে কি 3 × 4 মানে -12 আই ক্যাপ প্লাস জে ভেক্টরের ক্ষেত্রে আমি কি লিখতে পারবো? উল্টা ভাবে গুণ হবে, তার মানে 4 × 2 = 8 মাইনাস -1 মানে মাইনাস মাইনাসে +1 +1। ঠিক আছে? এখানে হবে জে ক্যাপ, এবং কে ক্যাপের ক্ষেত্রে কি লিখতে পারি? 3 মাইনাস, সরি মাইনাসটা মাইনাসে হয়ে যাবে, 2 × -3 মানে -6, এবং মাইনাসটা মাইনাসে হয়ে যাবে +6, মানে 3 + 6 কে। তার মানে থাকে আমার এখানে -9 আই ক্যাপ প্লাস 9 জে ক্যাপ প্লাস 9 কে ক্যাপ। এটা হলো বি ক্রস সি। আমার এ ভেক্টর কি দেওয়া আছে? 3i প্লাস জে মাইনাস 2k। তো আমি এ ডট বি ক্রস সি যদি করি, এ ডট বি ক্রস সি যদি করি, তাহলে আমার থাকে কি? এখানে লিখি 3i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 2k ক্যাপ, এবং এখানে থাকে -9 আই ক্যাপ প্লাস 9 জে ক্যাপ প্লাস 9 কে ক্যাপ।
ঠিক আছে? তাহলে এখানে হয় 3 ইনটু -9 মানে আমার i এর সহগ তো গুণ হবে ডট গুণনের মতনই। i এর সহগ গুণ হয়ে হয় 3 ইনটু -9 -27 j এর ক্ষেত্রে হয় 1 ইনটু 9 মানে +9 এবং k এর ক্ষেত্রে হয় -2 ইনটু 9 মানে -18 ঠিক আছে? তো আমার দেখো এখানে কি আছে -27 প্লাস 9 মানে -18 ঠিক আছে? এবং আচ্ছা দেখি তো 1 -3 4 2 3 -9 আচ্ছা ঠিক আছে। -27 প্লাস 9 মানে হলো -18 এবং এই ক্ষেত্রে কি হয় -18 -18 আর -18 কি আলটিমেটলি কি হয় -36 না? তো আমার এটা কি 0 হয়েছে? ইটস নট ইকুয়ালস টু 0 তার মানে কি ভেক্টর ৩ টা কি সমতলীয়? না, এটা সমতলীয় নয়। তার মানে A, B, C সমতলীয় নয়। ঠিক আছে? কারণ আমার এটার ভ্যালু 0 আসেনি। যদি 0 আসতো তাহলে আমি বলতে পারতাম ভেক্টর ৩ টি সমতলীয়। ঠিক আছে? আসলে আমার কনফিউশন লাগছিল যে এখানে বোধহয় +18 -18 হয়ে 0 হয়ে যাবে। তো না হয় নাই। তার মানে এটা -30 0 না। তার মানে সমতলীয় নয়। তো নেক্সট ম্যাথটাতে যাই। নেক্সট ম্যাথটা এটা কি দেওয়া আছে? A একটা ভেক্টর দেওয়া আছে, B একটা ভেক্টর দেওয়া আছে। এবং ভেক্টর রাশি দুটি যে তলে অবস্থিত তার লম্ব অভিমুখে একটি একক ভেক্টর নির্ণয় করো। এই ম্যাথটা একটু আগেই করলাম না এরকম টাইপের ম্যাথ যে আমার লম্ব অভিমুখে একটা ভেক্টর নির্ণয় করতে গেলে কি তাদের ক্রস গুণফল করতে হয় কি আমি যদি a ক্রস b করি হ্যাঁ তাহলে আমি কি পাবো আসলে a ক্রস b করলে i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ 2 -6 -3 4 3 -1 হ্যাঁ এখান থেকে আমি ক্রস গুণফল করলে কি পাবো তোমার সাপোজ ক্যালকুলেটরে যদি করি -6 মাইনাস 4 3 -1 3 dot আমার ক্রস গুণফল করলে আসে 15 15 i cap minus 10 j cap plus 30 k cap আচ্ছা এইটাকে যদি আমি আর ভেক্টর ধরি তো আমার একক ভেক্টর আমি বের করতে পারবো না ইটা ক্যাপ মানে কি আর ভেক্টর ডিভাইডেড বাই তার মান হ্যাঁ তো আর ভেক্টর কি 15 i cap minus 10 j cap plus 30 k cap ডিভাইডেড বাই তার মান মানটা কি 15 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার আলটিমেটলি আমার যেটা অ্যান্সার আসবে ওইটাই হলো আমার কাঙ্ক্ষিত এক লম্ব অভিমুখে একক ভেক্টর তো এটা আগের ম্যাথের মতনই সেম তো এই ম্যাথটি গেল এখন পরের ম্যাথে যাই এখানে কি দেওয়া আছে দুটি ভেক্টর এ বি এর ভেক্টর গুণফল এবং এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো তো ঠিক আছে আমি আগে ভেক্টর গুণফলটা নির্ণয় করি এর ভেক্টর গুণফলটা কি হবে এ ক্রস বি তো এ ক্রস বি করলে কি হবে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এখানে 1 -1 তারপরে এখানে 1 তারপর এখানে কি 2 -3 6 তো এইটা তো এইখানে আমি যদি সাপোজ একটা ক্যালকুলেশন করি তাহলে আমার ভেক্টর গুণফলের মাধ্যমে কোন ভেক্টরটা আসবে এই ভেক্টরটা আসবে আমি
আর হিসাব করলাম না, কারণ হিসাব করতে টাইম লাগতেছে। তুমি হিসাব করে নিও যেভাবে পারো। তো এখানে আমার ভেক্টরটা কি, মাইনাস থ্রি আই ক্যাপ মাইনাস ফোর জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। আমি ফাঁকিবাজি করলাম কিন্তু সময় সাশ্রয়ী, বুঝেছো? আমি এভাবে করে এ ক্রস বিটা বের করে নিলাম। এখন দেখো, আমি এ ক্রস বি এর মান, হ্যাঁ, এই মানটাকে আমি কি লিখতাম, এ বি সাইন আলফা না? এখানে কোনো কি ভেক্টর আছে? নর্মালি এ ক্রস বি এর ক্ষেত্রে এ বি সাইন আলফা দিয়ে ইটা ক্যাপ দিতে হয়, কারণ একটা ভেক্টর, ওইটা ভেক্টর নির্দেশক একটা একক ভেক্টর দিতে হয় না। আমি যখন শুধু মান হিসাব করি তখন তো আমার জাস্ট এ বি সাইন আলফা, তাই না? তো আমার এ ক্রস বিটা, এ ক্রস বিটার যে আমি পাইলাম এটা না, এ ক্রস বির এখন মান কি হবে? এ ক্রস বি এর মানটা হবে মাইনাস থ্রি স্কোয়ার প্লাস মাইনাস ফোর স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার, তাই তো? এটা এখন এ বি এগুলো তো হলো এর মান এবং বি এর মান। এ ভেক্টর যদি দেওয়া থাকে তার মানে এর মান কত হবে? এ ভেক্টর দেওয়া আছে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, তার মানে এর মান হবে ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার। তারপর বি এর মান কত হবে? বি দেওয়া আছে কি টু আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ প্লাস সিক্স কে ক্যাপ, তার মানে বি এর মান হবে রুট ওভার টু স্কোয়ার প্লাস মাইনাস থ্রি স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার। ঠিক আছে? এখন এখানে কি আছে, সাইন আলফা, তো আমার সাইন আলফাটা থেকে যাবে, কারণ আমার আলফার মানটাই বের করতে হবে। আলফা হলো তাদের মধ্যবর্তী কোণ। তো বাম পাশে এইটার মান কত? রুট ওভার নয় যোগ ষোলো, নয় ষোলোতে হয় কত, পঁচিশ, পঁচিশ আর একটা হয় ছাব্বিশ, মানে রুট ওভার টোয়েন্টি সিক্স। এই পাশে কি, রুট ওভার ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান মানে কি রুট ওভার থ্রি ইন্টু রুট ওভার এইখানে কত আসে, সিক্স স্কোয়ার তো থার্টি সিক্স, থার্টি সিক্স এর সাথে ফোর যোগ করলে ফর্টি, এটা হলো থ্রি স্কোয়ার মানে নাইন, মানে ফর্টি প্লাস নাইন মানে ফর্টি নাইন ইন্টু সাইন আলফা। তো এইখান থেকে আমি সাইন আলফার মানটা বের করতে পারবো না? সমান কি রুট ওভার টোয়েন্টি সিক্স ডিভাইডেড বাই তিন ইন্টু ফর্টি নাইন। এখান থেকে আলফার মান আমি একটা আলটিমেটলি বের করতে পারবো, আলফার মান আসবে টোয়েন্টি ফোর ডিগ্রি পয়েন্ট, 24.87 ডিগ্রি। ঠিক আছে? এটাই হলো আমার কাঙ্ক্ষিত আলফা। এটাই জানতে চেয়েছে। তো এই ম্যাথটি গেল, এখন নেক্সট ম্যাথে যাই। আচ্ছা, এখানে কি দেওয়া আছে? যে দেওয়া আছে এ আই এ এক্স প্লাস জে, এ ভেক্টর দেওয়া আছে আই ক্যাপ এ এক্স প্লাস জে ক্যাপ এ ওয়াই, এবং বি ভেক্টর দেওয়া আছে আই ক্যাপ বি এক্স প্লাস জে ক্যাপ বি ওয়াই। ভেক্টর দুইটি পরস্পর সমান্তরাল। আচ্ছা, সমান্তরালের আমি এই যে একটা সূত্র শিখেছিলাম না, যে সমান্তরালের ক্ষেত্রে কি হয়, এক্স বাই বি এক্স is equals ay by by is equals az by bz, তাই না? তো এইটাই জাস্ট, এই জিনিসটা এখানে প্রমাণ করতে বলছি। এখানে জাস্ট দুইটা টার্ম আসবে, এক্স এবং এ ওয়াই, বি এক্স এবং বি ওয়াই, এজেড বিজেড আসবে না। কেন? কারণ এ ভেক্টরে কোনো এজেড এর টার্ম নাই এবং বি ভেক্টরে কোনো বিজেড এর টার্ম নাই, অর্থাৎ মানে কে ক্যাপের কোনো টার্মই নাই। তো এই ক্ষেত্রে সমান্তরালের ওই কনসেপ্টটা খাটিয়ে এভাবে এই ম্যাথটা বের করতে হবে। কিছুই না, জাস্ট ওই যে এ ক্রস বি যেটা করবো, এ ক্রস বি তো করলাম, যেহেতু আমি আই ক্যাপের সম্মুখে তো কিছু একটা পাবো, প্লাস জে ক্যাপের সম্মুখেও তো কিছু একটা পাবো, হ্যাঁ, সমান কি, আমার সমান্তরালের ক্ষেত্রে জিরো না? তার মানে কি আলটিমেটলি এই ভেক্টরটা কি, যেটা ভেক্টর পাবো ক্রস গুণ করে সেটা হবে জিরো। তো যদি জিরো হয় তার মানে কি আমার আই ক্যাপের সহগটা এটাকেও হইতে হবে জিরো, এবং জে ক্যাপের যে সহগ সেটাকেও হইতে হবে জিরো। তো ওই জিরোর শর্তটা খাটিয়ে আমি এই জিনিসগুলো পাই। ঠিক আছে? এই প্রমাণগুলো পাই। তো এইটুকুই জাস্ট, এটা আমি আগে করাইছি তাই আমি এখন আর করাইলাম না। আর লম্ব হওয়ার শর্ত কি? লম্ব হওয়ার শর্ত তো জাস্ট ডট গুণন করে ফেলবা, এ ডট বি, এরা পরস্পর লম্ব হলে তাদের ডট গুণফল হবে জিরো, সমান্তরাল হলে ক্রস গুণফল হয় জিরো এবং লম্ব হলে ডট গুণফল হয় জিরো। এই কথাটা মাথায় রাখবা। ডট গুণফল যদি জিরো হয় তাহলে আই ক্যাপের টার্ম গুলো তো বাদ চলে যাবে, তার মানে থাকবে কি এ বি এ, হ্যাঁ,
প্লাস জে ক্যাপের টার্ম জে ক্যাপ গুণ হয়ে তো 1 হয়ে যায়, তার মানে কি থাকে কত, এ ওয়াই বি ওয়াই। ঠিক আছে, এভাবে করে এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই ইকুয়ালস 0, তো এই কন্ডিশনটা করতে আমার দিতে হবে। তো এটা গেল। এখন পরের ম্যাথে যাই। পরের ম্যাথটা কি? পরের ম্যাথও সেম, এই ম্যাথ তো করাইলাম। এই যে দুইটা ভেক্টর পি ভেক্টর এবং কিউ ভেক্টর দেওয়া আছে, যেটা সামান্তরিকে দুইটি সন্নিহিত বাহু নির্দেশ করে। তো নির্ণয় করতে বলছে। তো যদি সন্নিহিত বাহু হয় সেক্ষেত্রে ক্ষেত্রফলটা কি? জাস্ট পি ক্রস কিউ না? সন্নিহিত বাহুর ক্ষেত্রে তো জাস্ট পি ক্রস কিউ, তার মানে তুমি পি ক্রস কিউ বের করার পর তার জাস্ট মানটা বের করে ফেলবা, তাহলেই হয়ে যাবে। তো প্রথম পার্টটুকু করলাম না, পরের পার্টটুকু বলেছে পি ও কিউ দ্বারা গঠিত সামান্তরিকের কর্ণের দৈর্ঘ্য। ঠিক আছে, এখন কর্ণের দৈর্ঘ্য যেহেতু বের করতে বলছে, কর্ণের দৈর্ঘ্যটা কত হবে? কর্ণের দৈর্ঘ্যটা হবে তোমার, সাপোজ এটা যদি পি ভেক্টর হয়, এটা যদি কিউ ভেক্টর হয়, হ্যাঁ, তার তো একটা সামান্তরিক আছে, সামান্তরিকটা হবে। তো আমার এই পার্টটা হবে পি প্লাস কিউ। তো এইটাই আমার কর্ণ না একটা? তার মানে কি কর্ণের দৈর্ঘ্য মানে কি পি প্লাস কিউ এর দৈর্ঘ্য টোটাল। তো পি প্লাস কিউটা আগে বের করে ফেলি, সাপোজ আর ইকুয়ালস পি প্লাস কিউ। তো পি প্লাস কিউ করলে কত হয়, 4i প্লাস 2i মানে 6i ক্যাপ, তারপর এদিকে মাইনাস 4 জে মাইনাস 2 জে মানে মাইনাস 6 জে ক্যাপ, তারপর প্লাস কে ক্যাপ এবং মাইনাস কে ক্যাপ কাটাকাটি হয়ে যায়, তার মানে থাকে না কিছু আলটিমেটলি। তা এটা তো হইলো আর ভেক্টর। আর ভেক্টর যে 6i ক্যাপ মাইনাস 6j ক্যাপ হয়, তাহলে আর ভেক্টরটার যেটা মান বা লব্ধি ভেক্টরের মান ওইটা আমার এই কর্ণটার দৈর্ঘ্য না? এটাই তো আর ভেক্টর, তো এটার মানটাই তো কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য কত? রুট ওভার 6 স্কোয়ার প্লাস মাইনাস 6 স্কোয়ার সমান, সরি সরি, ওভার 6 স্কোয়ার 8.485, 8.485 একক ইউনিট। ঠিক আছে, এটা হলো পি ও কিউ দ্বারা গঠিত সামান্তরিকের কর্ণের দৈর্ঘ্য। ঠিক আছে, এখন আমি প্রশ্ন একটু ঘুরিয়ে দিলাম। প্রশ্নে সাপোজ বললাম যে পি এবং কিউ, বলেছে তো পি এবং কিউ একটা সামান্তরিকে দুইটি সন্নিহিত বাহু নির্দেশ করে। প্রশ্নে আমি বলে দিলাম যে সামান্তরিকের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, নির্ণয় করো। তো এখন দেখো আমি কর্ণদ্বয় কেন বললাম? আচ্ছা, আমার এই সামান্তরিকের কি একটাই কর্ণ? আমার এই দিকে একটা কর্ণ নাই? আমার সামান্তরিক যদি এইটা হয়, সামান্তরিকের তো এই দিকে একটা কর্ণ আছে, এই দিকে আরেকটা কর্ণ আছে। তো আমার এইটা পি ভেক্টর এবং এইটা কিউ ভেক্টর নির্দেশ করলেও আমার এইটার জন্য একটা কর্ণ পাবো। এখন আমার এই কর্ণটাকেও তো বের করতে হবে, তাই না? এই কর্ণটারও তো দৈর্ঘ্য বের করতে হবে, যেটা আমি কর্ণদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করতে চেয়েছি। তো এই কর্ণের দৈর্ঘ্যটা কেমনে বের করবো? তা খেয়াল করো, সাপোজ আমার তো এটা হলো কিউ ভেক্টর, তাই না? কিউ ভেক্টরের ক্ষেত্রে যদি আমি এরকম নির্ণয় করি যে কিউটাকে ই করি, সাপোজ এটা কিভাবে করবো, এটা যে কোনো মানে দুভাবেই করা যায়, আমি একটাকে জাস্ট মাইনাস করতে হবে। হ্যাঁ, আমার এই দিক বরাবর আমি পি ভেক্টর লিখতে পারি না? সাপোজ এইটা যদি পি ভেক্টর হয়, এটার ডিরেকশনও সেম, এই বাহুটারও তো মান সেম এবং এটা ডিরেকশন সেম দিকে, তার মানে এইটাকে আমি পি ভেক্টর দ্বারা শিফট করে নিলাম, তার মানে এটা একটা গেল পি ভেক্টর। ঠিক আছে, আচ্ছা আমার এই বাহুটার তো মান হলো কিউ, কিন্তু ডিরেকশন এই দিকে হওয়ায় আমি বলছি এইদিকে হলো কিউ ভেক্টর। কিন্তু আমি যদি চাই যে ডিরেকশনটা আমি এই নিচের দিকে করব,
এটা তো উপরের দিকে আসে, তাই না? আমি চাচ্ছি ডিরেকশনটা নিচের দিকে করব। তো ডিরেকশন যদি পুরা অপোজিট করে দিই তাহলে কিউ ভেক্টরটার সামনে একটা মাইনাস চলে আসবে না? তার মানে কি? আল্টিমেটলি এটা কি হয়? একটা মাইনাস কিউ ভেক্টর। এইটা হইলো কিউ ভেক্টর। তার মানে তার অপোজিট ডিরেকশনে সেম ভ্যালুর একটা ভেক্টরটা কি হবে? মাইনাস কিউ ভেক্টর। তো খেয়াল করো, পি ভেক্টর এবং মাইনাস কিউ ভেক্টর এই দুইটা ভেক্টরের লব্ধি কি? এইটা না? এবং এইটা একটা সামান্তরিক ক্রিয়েট করে না? এটাও তো একটা সামান্তরিক ক্রিয়েট করছে যার কর্ণ হইলো এইটা। তো আমার এই কর্ণের দৈর্ঘ্যটাই তো আমি জানতে চাচ্ছি। এই কর্ণটাও যা, এই কর্ণটাও তা। তো এই কর্ণটার দৈর্ঘ্য কত? পি ভেক্টর এবং মাইনাস কিউ ভেক্টরের লব্ধি ভেক্টর যেটা পাবো ওইটার মান। তো আমি লব্ধি কি? লব্ধি ধরে নাও আমি লিখলাম আর ড্যাশ ভেক্টর। তো আর ড্যাশ ভেক্টরটা কি? পি ভেক্টর, সরি, আর ড্যাশ ভেক্টরটা কি? পি ভেক্টর এবং এই যে মাইনাস কিউ ভেক্টরের লব্ধি মানে প্লাস মাইনাস কিউ ভেক্টরের লব্ধি। বুঝেছো? মাইনাস কিউ ভেক্টরও কিন্তু একটা ভেক্টর। মাইনাস কিউ ভেক্টরকে তুমি চাইলে সি ভেক্টরও লিখতে পারো, একই, জাস্ট আমি ডিরেক্ট লিখে দিলাম মাইনাস কিউ ভেক্টর। তো পি ভেক্টর প্লাস মাইনাস কিউ ভেক্টর মানে কি? পি ভেক্টর এবং কিউ ভেক্টরের বিয়োগফলই জাস্ট। তো পি ভেক্টর থেকে কিউ ভেক্টর বিয়োগ করলে কি হয়? ফোর আই ক্যাপ এবং মাইনাস টু আই ক্যাপ মানে থাকে কি? টু আই ক্যাপ। তারপর এখানে মাইনাস ফোর জে ক্যাপ এবং এইখানে মাইনাসে টু জের জন্য মাইনাসে মাইনাস প্লাস টু জে। তার মানে মাইনাস ফোর জে ক্যাপ প্লাস টু জে ক্যাপ মানে হয় মাইনাস টু জে ক্যাপ। ঠিক আছে? আর এখানে হলো কে ক্যাপ, কে ক্যাপ এবং ওইদিকে আছে মাইনাস কিউ ক্যাপ। ঠিক আছে? বা সরি মাইনাস কে ক্যাপ। তো মাইনাস কিউ এর জন্য মাইনাসে মাইনাসে প্লাস কে ক্যাপ হয়ে যাবে। তার মানে কে ক্যাপ প্লাস কে ক্যাপ আলটিমেটলি থাকে টুয়াইস কে ক্যাপ। ঠিক আছে? তার মানে আমার আলটিমেটলি দাঁড়ায় এইটা। এটা হলো আমার আর ড্যাশ লব্ধি। তো এটার যেটা আমার লব্ধির মান যদি আমি বের করি, এটা যদি আর ড্যাশ লব্ধি ভেক্টরটা হয়, এইটার মানই আমার ওই আল্টিমেট অপর কর্ণটির দৈর্ঘ্য না? তো এটার মান কত হবে? রুট ওভার টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার মানে এটা কি? চার 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 রুট ওভার 12 একক। ঠিক আছে? তার মানে এটা হলো রুট ওভার 12 ইউনিট। তো এটা কখন আমি এই যে এটা আমার একটা বের হয়েছে 8.485 ইউনিট এবং আরেকটা বের হয়েছে রুট ওভার 12 ইউনিট। এই দুইটা হলো সামান্তরিকের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য। প্রশ্নে তোমার যদি একটা কর্ণের দৈর্ঘ্য বের করতে বলে তাহলে এমনি একটা বের করে যেকোনো একটা বের করলেই হবে বা লব্ধি মানে পি প্লাস কিউ এরটাই বের করবে। কিন্তু যদি প্রশ্নে কখনো বলে যে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো, তখন একবার তোমার পি প্লাস কিউ করতে হবে। এটার ক্ষেত্রে যে কর্ণ পাবা ওইটা হলো একটা কর্ণ এবং আরেকবার তোমার পি মাইনাস কিউ করতে হবে। এটার ক্ষেত্রে যে কর্ণের মান পাবো ওইটা হবে আরেকটা কর্ণ। ঠিক আছে? তো এভাবে করে তোমার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য বের করতে হবে। এইটা গেল এই ম্যাথ। এখন পরের ম্যাথে যাই। আর তো ম্যাথ নাই, তাহলে এই পর্যন্তই আজকে। এতগুলো ম্যাথ, মেলাগুলো ম্যাথ করাইলাম। এই ম্যাথ গুলো যদি প্র্যাকটিস করো তাহলে আশা করি যে মানে ভেক্টরের ক্রস গুণনে আর কোনো সমস্যা হবে না। তো এগুলো প্র্যাকটিস করবা, বইয়ের অনুশীলনীতে কিছু ম্যাথ দেখবা, তাহলে অ্যাটলিস্ট ভেক্টর গুণনের একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই রাখছি। কোনো প্রবলেম থাকলে আমাকে ওই নোট তোলার পরে প্রশ্ন মানে প্রবলেম গুলো নোট খাতায় লিখে আমাকে দিয়ে দিও। তো এ পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ।